রাতে স্বামীর সঙ্গে ঝগড়া করে কিছু না খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। সকালবেলা আবারও ঝগড়া হয়। এক পর্যায়ে সে আমায় একটা থাপ্পড় মেরে বসে। আমি চুপচাপ অফিসে চলে যাই। 4 বছরের সংসার জীবনে এরকম কষ্ট আমার কখনো হয়নি। মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করেছি। স্বামী হিসেবে তিনি যথেষ্ট ভালো ছিলেন। অফিসে এসে আমি কোনোভাবেই কাজের প্রতি মনোযোগ দিতে পারছিলাম না। তাজুলের মুখে রাতে এমন বিশ্রী কথাবার্তা শুনে আমি বাকরুদ্ধ। তাছাড়া সে আমার গায়ে হাত তুলবে এটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। দুপুর পর্যন্ত শুধু ভাবনাতেই কেটে গেল। অফিসের ক্যান্টিনে খেয়ে নিলাম। বেশ কিছু অভিজ্ঞতা এই প্রথমবার হচ্ছে। স্বামীর হাতে প্রথম চড় খাওয়া, রাগ করে খাওয়া বন্ধ করা, সকালে উঠে রান্না না করা, অফিসে খাবার না নিয়ে আসা। দুপুর 2:40 রিসেপশন ডেস্ক থেকে টেলিফোনে কল দিয়ে বলল, আপা, আপনার সঙ্গে এক ভদ্রলোক দেখা করতে এসেছে। রিসেপশনের বলা সেই ভদ্রলোক তাজুল ছাড়া আর কেউ নয়। তাজুল আমার অফিসে কোনোদিনও আসেনি। তার এই অফিসে আসাটাও আজ প্রথমবারের ঘটনা ঘটার রেকর্ড হয়ে যাচ্ছে আজ। তাজুল আমার রুমের মধ্যে এলো। তাকে দেখে অবাক না হয়ে পারলাম না। ঘেমে জবে শরীর, চেহারার মধ্যে মারাত্মক চিন্তার ছাপ স্পষ্ট। তার ঝগড়ার কারণে অনুতপ্ত হয়ে এরকম করার কথা না। তার মানে অন্য কিছু ঘটনা আছে, কিন্তু কি সেটা? কি এমন হতে পারে যার কারণে এতটা চিন্তাগ্রস্ত মনে হচ্ছে? বললাম, কি হয়েছে, এভাবে ঘামছো কেন? আর তুমি এই সময় তোমার অফিসে না গিয়ে এখানে কি করো? একটা সর্বনাশ হয়ে গেছে মিতু। কি হয়েছে? রাতের আর সকালের সবকিছু ভুলে আমি তাজুলের দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে রইলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, বিশ্বাস করো। আমার আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। ভালো করে বলো কি হয়েছে। তুমি কি রাতের ঘটনা নিয়ে কথা বলতে এসেছো? যদি তাই হয় তাহলে এসব নিয়ে আমরা বাসায় গিয়ে কথা বলতে পারবো। না, রাতের বিষয়ে কিছু না। তাহলে বলো ভালো করে কি হয়েছে। আমি লাঞ্চ করতে বাসায় গিয়েছিলাম। আমাদের বাসা থেকে মাত্র 10 মিনিটের মধ্যে হেঁটে হেঁটে তাজুলের অফিসে যাওয়া যায়। আমরা সেক্টরের বাইরে, তবে ওর অফিস সেক্টরের মধ্যেই। বাসা থেকে বের হয়ে রেল লাইন পার হলেই ওর অফিস। যখন আমি চাকরি করতাম না, তখন নিজের অফিসের কাছে বাসা নিয়েছিল তাজুল। বছরখানেক আগে আমি যখন চাকরি নিলাম, তখন দেখা গেল আমার অফিস দূরে, কিন্তু সুবিধা হচ্ছে অফিসের গাড়ি আছে, তাই আমার যাতায়াতের অসুবিধা হবে না মোটেও। তাই আর বাসাটাও পরিবর্তন করা হয়নি। প্রতিদিন আমি বাসা থেকে দুপুরের খাবার নিয়ে আসি, কিন্তু তাজুল সে লাঞ্চ টাইমে বাসায় গিয়ে খায়। বললাম, আমি তো সকালে রান্না করিনি, তাহলে বাসায় কেন গেলে জানতে পারি? তোমার মোবাইল আজকে বাসায় রেখে আসছো, তাই না? হ্যাঁ, কিন্তু হয়েছেটা কি সেটা তো বলো। 12টার দিকে আফরিন আমার কাছে কল করেছিল। আমি চমকে গেলাম। আফরিন মাত্র 2 দিন আগেই আমাদের বাসায় এসেছিল। আফরিন আমার ছোট বোন, আমার চেয়ে 3 বছরের ছোট, আর ওর এখনো বিয়ে হয়নি। মাঝে মাঝে এসে চলে আসে আমাদের কাছে, কিন্তু তাই বলে সপ্তাহের মধ্যে 2 বার চলে আসবে এটা ভাবিনি আমি। কিন্তু কারণটা কি? বললাম, আফরিন কল দিয়ে কি বলেছে? আমাকে বলল যে দুলাভাই আপাতত কল রিসিভ করে না, আমি তো আপনাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আমরা থাকি উত্তরা। আমার মা বাবা সবাই মিলে থাকে ধানমন্ডি। যেহেতু আফরিন এভাবে হুট করে কখনোই আসে না, তাই সন্দেহ হচ্ছে তাজুল হয়তো কল দিয়ে ওকে আসতে বলেছে। নিশ্চয়ই আমার রাগের কথা ওকে বলে নিয়ে এসেছে ওইখানে ওকালতি করতে। বললাম, আফরিনকে কেন আমাদের ঝগড়ার মধ্যে আনতে গেলে? আমি তো বলিনি কিছু। সে আমাকে হঠাৎ কল দিয়ে বলল যে সে বাসার সামনে। আমি তাকে আমার অফিসের সামনে যেতে বলি। তারপর আফরিন অফিসের সামনে গেল, আমি ওকে বাসার চাবি দিলাম। আফরিন বাসায় চলে গেল। তবে যাবার সময় শুধু বললাম, তোমার আপার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই সকালে রান্না হয়নি। আফরিন বলল, ঠিক আছে দুলাভাই, আমি তাহলে বাসায় গিয়ে রান্না করে রাখবো, আপনি খেতে চলে আসবেন দুপুরে। তখন আমি বললাম, সমস্যা নেই, তুমি রান্না করে খেয়ে নিও, আমি বরং আজ হোটেলে খাবো। তা কি করে হয় দুলাভাই, আপনার অফিস থেকে তো কাছেই, আপনি বাসায় চলে যাবেন। একটু থেমে তাজুল আবারও বলল, 1:30টার দিকে আমি অফিস থেকে বের হলাম, কারণ এর আগে 3 বার কল করেছে। রেল লাইন পার হয়ে আমি আফরিনের নাম্বারে কল দিলাম। আফরিন কল রিসিভ করলো না। রেল লাইনের পাশের বাজার থেকে 2 কেজি দই কিনে বাসায় গেলাম। তুমি পরশু বলেছিলে দই কিনতে। আফরিন তখন একটা মেসেজ দিয়ে বলল, কল দিতে হবে না, আপনি চলে আসেন। বাসায় গিয়ে দেখি ফ্ল্যাটের দরজা খোলা। আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। আফরিনের নাম ধরে ডাকতে থাকি, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। দিনের মধ্যেও কেন জানি একটু ভয় কাজ করতে লাগলো। এমন তো আসলে হওয়ার কথা না। তারপর আমাদের রুমের মধ্যে গিয়ে দেখি। তাজুল থেমে গেল।
ওর চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে আরো। আমি ধৈর্য ধরে রাখতে পারছিলাম না, বললাম, আমাদের রুমের মধ্যে কি হয়েছে? আমি বলতে পারবো না, তুমি আমার সঙ্গে চলো, এখনই বাসায় গিয়ে না হয় দেখবে। ন্যাকামো করো না তো, বলো না কি হয়েছে। আমাদের বিছানার উপর আফরিনের লাশ পড়ে আছে, ওর ওড়না দিয়েই ওকে ফাঁস দেওয়া হয়েছে, চোখগুলো এখনো খোলা। তাজুল কাঁপছে, আমার শরীরও তখন কাঁপা শুরু করেছে। আমি অস্পষ্ট গলায় বললাম, আফরিনের কি হয়েছে বললাম? তাজুল আমার হাতটা টেবিলের উপরে ধরেই বলল, মিতু, বিশ্বাস করো আমি কিছু জানি না, আমি শুধু ওকে চাবি দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি বাসায় যাবার আগেই কেউ হয়তো আমাদের বাসায় গিয়ে ওকে খুন করেছে। আমার দম বন্ধ লাগছিল, তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে গেলাম। কাউকে কোনো কিছু না বলে অফিস থেকে বের হয়ে এলাম আমি। তাজুল আমার পেছন পেছন আসছে আর বলছে, আমি এখনো কাউকে কিছু বলিনি, বিশ্বাস করো খুব ভয় লাগছে। আমি রুমের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি দরজা বন্ধ করে সরাসরি তোমার কাছে এসেছি। একটা সিএনজি নিয়ে আমরা দুজনেই একসঙ্গে বাসায় এলাম। দারোয়ান আমায় দেখে অবাক হয়ে বলল, ভাবি, আপনাকে এমন লাগছে কেন? আর এমন সময় আপনি বাসায়? কোথাও কিছু হয়েছে নাকি? ফ্ল্যাটের মধ্যে এসে আমাদের রুমের মধ্যে দেখি সত্যি সত্যি আমার বোনটা চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে। না, কেউ ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তাজুল নিচ থেকে আসার সময় দারোয়ানকে বলেছিল বাড়িওয়ালাকে আমাদের বাসায় পাঠাতে। একটু পরেই সদর দরজায় বাড়িওয়ালার কণ্ঠের আওয়াজ শোনা গেল। তাজুল তাকে বেডরুমে নিয়ে এলো। আমি তখন ফ্লোরে বসে আছি, কোনো কিছু বলার মতো ভাষা আমার মুখ থেকে হারিয়ে ফেলেছি। বাড়িওয়ালা তখন তাজুলের কাছে কি কি হয়েছে সবটা শুনতে শুনতে পুলিশের কাছে কল করে। ধানমন্ডিতে মা বাবার কাছে খবর দেওয়া হলো। আপন ছোট বোনের এমন লাশ একসময় আমি অজ্ঞান হয়ে গেলাম সেটা দেখে। যখন জ্ঞান ফেরে তখন আমার চারিদিকে অনেক মানুষ ঘিরে দাঁড়িয়ে আছে। সামনেই তাজুল দাঁড়িয়ে আছে, কিন্তু ওর হাতে হ্যান্ডকাফ পরানো। ওসি সাহেব আমায় জিজ্ঞেস করলেন, আপনি কি এখন ঠিক আছেন? আমি কিছু না বলে তাকিয়ে রইলাম। ওসি সাহেব আবারও বললেন, আমরা ঘটনার প্রাথমিক কিছু কথাবার্তা শুনলাম, বাসার দারোয়ানের বর্ণনা আর ফ্ল্যাটের পরিস্থিতি দেখে আপাতত আপনার স্বামীকে আমরা সন্দেহ করছি। আপনার বোনের লাশ পোস্টমর্টম করতে পাঠানো হয়েছে। আপনার স্বামীর সঙ্গে কখন দেখা হয়েছে আর সে আপনার কাছে কি কি বলেছে সেগুলো একটু বলবেন। আর আপনার সন্দেহের তালিকায় আর কেউ আছে নাকি? থাকলে বলবেন। আমি তাজুলের দিকে তাকিয়ে আছি। অসহায় দৃষ্টিতে তাজুল আমার দিকেই তাকিয়ে রইল। আমি একটু একটু করে সব বললাম পুলিশের কাছে। তারপর পুলিশ তাজুলকে নিয়ে থানায় গেল। বাবা পুলিশের কাছে মামলা করে এলো। খালি কফির কাপটা হাতে নিয়ে সাজু ভাই বসে আছে। কফি খেতে খেতে মিতুর কাছ থেকে এতক্ষণ ধরে সবকিছু শুনছিলেন তিনি। গতকাল খুনের ঘটনা ঘটেছে। প্রথমে সাজু গিয়েছে থানায়, তারপর গিয়েছে তাজুলের অফিসে, সেখান থেকে মিতুর অফিসে গিয়ে তারপর এসেছে বাসায়। সাজু ভাই বললেন, সবকিছুই তো বললেন মিসেস মিতু, বাট 4 বছরের মধ্যে প্রথম ঝগড়া কেন হয়েছে সেটা তো বললেন না। মিতু বলল, সেরকম বড় কোনো বিষয় না। আরেকটা প্রশ্ন, আপনি বলেছেন আপনি অফিস ক্যান্টিন থেকে দুপুরে লাঞ্চ করেছেন, কিন্তু আমি খবর নিয়ে এলাম যে আপনি লাঞ্চের সময় অফিস থেকে বের হয়েছিলেন এবং প্রায় 1.5 ঘন্টা পরে অফিসে প্রবেশ করেছেন। মিতু চুপ করে রইল। সাজু ভাই বলল, কোথায় ছিলেন সত্যিটা ভালো করে ভাবুন। আমি বরং ততক্ষণে রান্নাঘরে গিয়ে ঘুরে আসি। আপনার বোন গতকাল কি কি রান্না করেছে সেটা তো দেখা দরকার, তাই না? রান্না করতে পেরেছে নাকি তার আগেই খুন হয়েছে সেটা বরং দেখে আসি। মিতু খুব অবাক হয়ে তাকিয়ে রইল। সাজু তার সেই চিরচেনা গম্ভীরতার মধ্যে ঠোঁটের আগায় হাসি দিয়ে রান্নাঘরে গেল। পুলিশ গতকালই সবকিছু দেখে গেছে একবার। সাজু চারিদিকে তাকিয়ে অবশেষে ফ্রিজটা খুলে ভিতরে উকি দিল। অবাক হয়ে 5 মিনিটের মতো তাকিয়ে থেকে আবার মিতুর কাছে এসে বলল, আপনার স্বামীকে না নিয়ে পুলিশ আপনাকে ধরে নিয়ে গেলেই বেশি ভালো হতো। মিতু বলল, আমাকে পুলিশ কেন ধরবে? আমি তো কিছু করিনি, সবকিছু আমার অগোচরে হয়ে গেছে। সাজু ভাই বললেন, এবার বলেন লাঞ্চ টাইমে আপনি কোথায় ছিলেন? অফিস থেকে আপনি 12টা 35 মিনিটে বের হয়েছেন আর অফিসে প্রবেশ করেছেন 2টা 4 মিনিটে। এটা আপনাদের অফিসের গেটের সিসি ক্যামেরায় ধারণকৃত তথ্য। মিতু মাথা নিচু করে বসে রইল। সাজু ঘরের মধ্যে চারদিকে তাকাচ্ছে। মিতুর মা বাবা, এক মামা, আরো 4-5 জনের উপস্থিতি এখানে। সকলে চুপচাপ, তবে মিতুর কাছ থেকে উত্তর শোনার অপেক্ষা করছে। সাজু বলল, আপনি উত্তর দিলে তারপর আমি কিন্তু দ্বিতীয় প্রশ্ন শুরু করব। আমার অফিস কলিগের সাথে বাইরে ছিলাম। তার নাম কি ফয়সাল? জি, আপনি কিভাবে জানেন? জানবো না কেন, সকালবেলা যেহেতু আমি আপনার অফিসে গিয়ে খোঁজ নিয়ে এসেছি, সুতরাং এতটুকু কথা জানা খুব বেশি আশ্চর্য নয়।
না কিছু না, আসলে আমি সারাক্ষণ কাজের মধ্যে অমনোযোগী থাকার কারণে ফয়সাল সাহেব বারবার আমায় জিজ্ঞেস করে মন খারাপ কেন, আর এটা জানার জন্য তিনি ব্যাকুল ছিলেন। আমি বলেছি যে বাসায় সামান্য রাগারাগি হয়েছে। তারপর আমাদের অফিসে 12টা থেকে লাঞ্চের সময় শুরু হয়। ফয়সাল সাহেব সবসময় ক্যান্টিনে লাঞ্চ করতেন। আমি খাবার নিইনি শুনে তিনি আর তার সঙ্গে খাবার খেতে অনুরোধ করলেন। তারপর আমরা দুজন মিলে ক্যান্টিনে না গিয়ে বাইরে যাই। অফিস থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করি। সেই রেস্টুরেন্ট অফিস থেকে কত দূর, মানে আসা যাওয়া কতক্ষণ সময় লাগে? তা ধরুন 15-30 মিনিট হবে। সবকিছু সত্যি বলেন, কারণ আমি সবকিছু কিন্তু যাচাই করব। সত্যিই বললাম। সেখানে গিয়ে দুজনে খাবার খেলাম, তারপর কফি খেলাম। এরপর কিছুক্ষণ কথাবার্তা বলে অফিসে চলে গেলাম। আসলে আপনি ভুল বুঝবেন না, আমি সকাল থেকে মানসিক যে চিন্তার মধ্যে ছিলাম সেটা দূর করার জন্যই আমি এটা করেছিলাম। আপনি বাসায় আসেননি তাই তো? কখনোই না। আপনি আমাদের বাসার যিনি দারোয়ান তাকে জিজ্ঞেস করতে পারেন। নিচে গেটে সিসি ক্যামেরা আছে, সেটাও চেক করতে পারেন। আমি সকালে অফিসে যাবার পর আর একা একা বাসায় আসিনি। তাজুল আমায় নিয়ে আসার পরে একসঙ্গে এসেছি এখানে। সাজু আর কিছু বলল না। ঝগড়ার বিষয় নিয়ে সে সরাসরি তাজুলের সঙ্গে কথা বলতে চায়। সাজু মিতুর মা বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। মিতুর বাবা সাজুর চোখে চোখ রেখে বলল, আমার এত সুন্দর মেয়েটাকে কেন এভাবে মেরে ফেললো বাবা? আঙ্কেল, আমি একটু আপনাদের দুজনের সঙ্গে আলাদা কথা বলতে চাই। আপনারা কি দুজন মিলে পাশের রুমে আসবেন? ঠিক আছে বাবা। এই রুমটায় শুধু একটা খাট আছে। আফরিন বা যে কোনো আত্মীয় স্বজনরা বেড়াতে এলে সম্ভবত এই রুমে থাকতেন। সাজু ভাই বললেন, আঙ্কেল, আপনার মেয়ের উপর থেকে আমার সন্দেহ দূর হচ্ছে না। মিতু ও আফরিন এই দুই বোনের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? খুব ভালো সম্পর্ক ছিল ওদের, তো কখনো তেমন ঝগড়া হতো না। বরং বাসায় আমি যখন পড়াশোনার জন্য কিছু বলতাম তখন আফরিন বলতো যে আপুর কাছে চলে যাব, তোমরা একটু শান্তিতে থাকতেও দাও না। মিতুর মা তখন ফুফিয়ে কেঁদে বলল, এবার ওকে চিরদিনের মতো শান্তিতে থাকতে দিল। সাজু বলল, আপনার তো শুধু দুটো মেয়ে, এদের নামে কোনো আলাদা অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে, গ্রামের বাড়িতে মাজারের মধ্যে অনেক বড় একটা জমি ছিল আমাদের। জমিটা বিক্রি করতে হয়েছিল। জমি বিক্রির পুরো টাকা আমি আমার দুই মেয়ের অ্যাকাউন্টে সমানভাবে ভাগ করে দেই। পরিমাণ কত? 30 লাখ টাকা। মিতুর 15 লাখ এবং ছোট মেয়ে আফরিনের 15 লাখ। তবে মিতুর টাকা নেই। কোন এক এনজিও না কিসে যেন সবগুলো টাকা সে জমা রেখেছিল বেশি লোভের আশায়। আমি অবশ্য জানতাম না সেই এনজিও দেশ থেকে চলে গেছে। মিতুর সম্পূর্ণ টাকাটাই শেষ হয়ে গেছে। তাদের দুজনের অ্যাকাউন্টে নমিনি কে কে ছিল? মানে যদি কেউ মারা যায় তাহলে তার সেই টাকা কে তুলবে? মিতুর নমিনি আফরিন আর আফরিনের নমিনি মিতু ছিল। যেহেতু এরা দুই বোন, তাই কেউ যদি মারা যায় তাহলে তার টাকা যেন অপর বোন পায়, সেজন্য এই ব্যবস্থা করেছিলাম। আপনার কি মনে হয় যে সেই টাকার জন্য মিতু আফরিনকে হত্যা করেছে আর নিজের কাঁধে দোষ যেন না পড়ে সেজন্য স্বামীর উপর দোষ দিয়ে পার পেয়ে যাচ্ছে? এসব তুমি কি বলছো বাবা? আঙ্কেল, ওসি সাহেব আমাকে বলেছিলেন যে আপনার বড় মেয়ের জামাই সম্ভবত ছোট মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে ছিল। হয়তো এসব নিয়ে কিছু একটা হয়েছে, তাই তাজুল সাহেব আফরিনকে খুন করেছে। এটা হতে পারে না, আফরিন এরকম মেয়ে নয়। তাছাড়া ওর পছন্দের একটা ছেলে আছে। আমি অবশ্য সেই ছেলের পরিচয় জানি না। তাহলে কি এরকম কিছু হতে পারে যে আফরিন চাবি নিয়ে বাসায় তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে, তার সঙ্গে আপা দুলাভাইয়ের বাসায় একান্তই নিরিবিলিতে কিছুক্ষণ গল্প করেছে? মিতুর মা বলল, আমার মেয়েটা গতকাল মারা গেল, এখনো তার দাফন হলো না, আর আপনি এসব কি বলেন? সাজু চুপ করে গেল। বলল, আমি সত্যি দুঃখিত আন্টি, আসলে সম্ভব না করতে গিয়ে অনেক কিছু বলতে হয় আমাদের। 2 মিনিটের মতো কিছু একটা ভাবতে লাগলো সাজু ভাই। তারপর মিতুর মা বাবার দিকে তাকিয়ে বলল, আমি আপাতত চলে যাচ্ছি, দেখি বাসার নিচে দারোয়ানের সঙ্গে কথা বলি। তাছাড়া আরেকবার একটু থানায় যেতে হবে তাজুল সাহেবের সাথে কথা বলতে। মিতুর বাবা বলল, বড় জামাই আমার মেয়েকে খুন করেছে। হয়তো সে জোর করে আমার মেয়ের সঙ্গে খারাপ কিছু করতে চেয়েছে। তারপর আফরিন রাজি হয়নি, বরং তাজুলকে উল্টো হুমকি দিয়ে বলেছে সে তার আপুকে সব বলে দেবে। তাই নিজের ইজ্জতের জন্য তাজুল খুন করেছে, তাই তো? জি, এটাই হবে। আপনারা ওকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন, দেখবেন সব স্বীকার করবে। ঠিক আছে, দেখি পুলিশ কি করে। সাজু বের হয়ে গেল। ড্রয়িং রুমে বাড়িওয়ালা বসে আছে চুপচাপ। বেচারা পড়েছে বিপদে। এলাকায় হয়তো আফরিনের হত্যাকাণ্ডের ঘটনা প্রচার হচ্ছে। সাজুকে দেখে বাড়িওয়ালা বলল, তেমন কিছু বের করতে পারলেন বাবাজি? না আঙ্কেল, তবে আমরা চেষ্টা করছি। পুলিশ এবং আপনারা একটু তাড়াতাড়ি করেন।
দয়া করে। মান সম্মান যা যাবার তা তো চলেই গেছে। এখন যত তাড়াতাড়ি আসল অপরাধী ধরা না পড়ে ততদিন আমি শান্তিতে থাকতে পারবো না। আমি একটু আপনার দারোয়ানের সঙ্গে কথা বলতে চাই। চলুন, এক্ষুনি নিয়ে যাচ্ছি। 3 তলা থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে বাড়ির মালিক বলল, রাস্তার অলিতে গলিতে চায়ের দোকানে সবাই আমার নাম ধরে ধরে বলে সিদ্দিক সরকারের বাড়িতে একটা মেয়ে হয়েছে। আজ সকালে এখানকার একটা পত্রিকার মধ্যে নিউজটা এসেছে, দেখলাম। সেখানেও লেখা ছিল খুন হওয়া মৃত আফরিনের বোন দুলাভাই অত্র এলাকার সিদ্দিক সরকারের বাড়িতে ভাড়ায় থাকতো। এবার বলেন তো, কতটা টেনশনে আছি। এই বাসায় এখন মানুষ ভাড়া নিতেই ভয় পাবে, বলবে বাড়ির কোথাও কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। অথচ আপনি দেখেন, সেক্টরের মধ্যে যেরকম সুযোগ সুবিধা সেরকম সবকিছুই আছে আমার বাড়িতে। ভদ্রলোকের কষ্ট পাওয়া স্বাভাবিক। এত কিছু যখন ঘটে গেছে তখন আর কি করার, কিন্তু তিনি চান দ্রুত এই মামলা শেষ হোক, তার বাকি যেসব ভাড়াটি আছে তারা নিশ্চিত হোক। না হলে যদি এরকম সকাল বিকাল পুলিশ আসে তাহলে তো সবাই বিভ্রান্ত হয়ে যাবে। দারোয়ানের বয়স 30-এর মধ্যেই, পরিশ্রম আর দারিদ্র্যের জীবনে চেহারায় বয়সের তুলনায় বেশি মনে হচ্ছে। সিদ্দিক সরকার তাকে ডাক দিতেই সে দৌড়ে এলো। সরকার বলল, ঠিক আছে স্যার। নিচতলা পুরোটাই ফাঁকা, গাড়ি পার্কিং করার জন্য এভাবে ফাঁকা রাখা হয়েছে। সিসি ক্যামেরা সেট করা হয়েছে গেটের ভিতরে। লিফটের জন্য জায়গা রাখা আছে কিন্তু বাস্তবায়নাধীন, হয়তো ভবিষ্যতে লিফট লাগানো হবে। সাজু বলল, আপনি একদমই বিচলিত হবেন না রফিক ভাই, আমি শুধু নর্মাল কিছু প্রশ্ন করে চলে যাব, ভয় পাবার কোনো কারণ নেই। আপনাকে দেখে ভয় লাগে না স্যার? গতকাল পুলিশ দেখে বহুত ভয় পাইছি। তারা যখন বারবার জিজ্ঞাসা করেছে তখনও ভয় পাইছি, কিন্তু আপনি একটু আলাদা। তাজুল সাহেবের স্ত্রীর ছোট বোন গতকালেই বাসার সামনে কখন আসেন? 12টার দিকে স্যার। প্রথমে গেটের সামনে দাঁড়িয়েছিল, আমি বললাম যে ভিতরে আসেন। সে বলে তার কাছে চাবি নাই, আর তার আপা কল রিসিভ করে না। তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজুল স্যারের কাছে কল দিল। কথা শেষ করে আমাকে বলেন, আমি দুলাভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে আসি। আপনি তো তাকে আগে থেকে চিনতেন। হ্যাঁ চিনি তো, এই বাসায় আগে অনেকবার তো আসছিল। আহারে, আজ থেকে আর আসবে না। মানুষের জীবন কিছুই না, মরলেই শেষ। তারপর কি হলো? আধ ঘন্টা পরে চাবি নিয়ে ফিরেছে। মোবাইলে কথা বলতে বলতে উপরে চলে গেছে। কিরকম কথাবার্তা সেটা কি মনে আছে? স্যার আমার মনে নেই, তবে কিছুটা কথা হয়তো সিসি ক্যামেরা রেকর্ড আছে। আমাদের এই ক্যামেরায় ভিডিও অডিও দুটোই রেকর্ড হয়। ঠিক আছে, সেটা চেক করব। তাজুল সাহেব অফিস থেকে কখন এসেছে, আর সে আসার আগ পর্যন্ত অপরিচিত কেউ কি এসেছে? অপরিচিত কেউ আসে নাই স্যার, যারাই আসা যাওয়া করেছে সবাই বিল্ডিং এর মানুষ। সাজু আর কিছু জিজ্ঞেস করলো না। সিদ্দিক সরকারের সঙ্গে সিসিটিভি ফুটেজ চেক করতে চলে গেলেন। সবকিছু দেখে নতুন কিছুই পাওয়া গেল না, শুধু আফরিনের কথা ছাড়া। আফরিন মোবাইলে কথা বলতে বলতে যখন ক্যামেরার কাছাকাছি অবস্থান করছিল তখন মোবাইলে কার কাছে যে বলছিলেন, তুমি তো জানো আমি এক কথার মানুষ। আমি বাসা থেকে আপার বাসায় চলে এসেছি, বিকেলে তোমার সঙ্গে জসিমউদ্দিন মোড়ে বিএফসিতে দেখা হবে। এমন সময় সাজুর মোবাইলে কল আসে। কল দিয়েছে সাজুর সেই পরিচিত বড় ভাই হাসান। বলেন ভাই। সাজু, আমি তো তোমাকে কথা মতো পোস্টমর্টেম করা সেই ডাক্তারের কাছে কল দিয়েছিলাম, কিন্তু তার একটা কথা শুনে আমি বেশ চিন্তা করছি। কি কথা? আফরিন তো অবিবাহিতা, তাই না? জি, তার এখনো বিয়ে হয়নি। গতকাল আফরিন মারা যাবার আগে সে সহবাস করেছে। মানে ধর্ষণ? ধর্ষণ নাকি স্বেচ্ছায় যৌন মিলন সেটা তো জানি না, তবে আমার মনে হচ্ছে আফরিনের সম্মতিতে ঘটনাটা ঘটেছে। কারণ তোমার কাছে গতকাল রাতে আফরিনের লাশের এবং রুমের যেসব ছবি দেখেছি সেগুলো দেখে কিছু মনে হচ্ছে না যে তাকে জোর করা হয়েছে। যদি এমন হয় যে তাকে অজ্ঞান করা হয়েছে? একটা কথা বলি সাজু। বলেন ভাই। তুমি মেয়েটার দুলাভাইকে ভালো করে জিজ্ঞেস করো, সে নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। এছাড়া কিন্তু আর কোনো রাস্তা পাচ্ছি না। সন্দেহের তীর সবটা ওই লোকটার ওপর। তোমার মতে আফরিনের বোন মিতু অপরাধী হতে পারে, কিন্তু আমি এখানে মিতুকে সন্দেহ করার কোনো পথ খুঁজে পাচ্ছি না। ঠিক আছে ভাই, তাহলে আমি থানায় গিয়ে তাজুল সাহেবের সাথে ভালো করে কথা বলি। আচ্ছা যাও, আর কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় এসো। যদি কাজ শেষ না হয় তাহলে এক ফাঁকে এসে খেয়ে যাও। তোমার ভাবি তো শুধু বারবার বকা দিচ্ছে আমাকে। ঠিক আছে ভাই, আর ওই ডাক্তারের কাছ থেকে এরকম একটা খবর বের করে দেওয়ার জন্য মেলা মেলা ধন্যবাদ আপনাকে।
হাসান সাহেবের সাথে কথা বলার সময় সাজুর নাম্বারে দুবার আরেকটা নাম্বার দিয়ে কল এসেছে। সাজু হাসানের সঙ্গে কথা শেষ করে সেই নাম্বারে কল ব্যাক করলো। অপর প্রান্ত থেকে একটা ছেলে বলল, সাজু ভাই বলছেন? হ্যাঁ বলছি, কে আপনি? আফরিন খুনের মামলা নিয়ে এত জলঘোলা করার জন্য কেন এসেছেন? পুলিশ তার দুলাভাইকে গ্রেপ্তার করেছে। সকল তদন্ত পুলিশের উপর ছেড়ে দিন না। শুধু শুধু নিজের বিপদ জমের কাছ থেকে ডেকে আনবেন না। আপনার পরিচয়? পুলিশ যাকে ধরে নিয়ে গেছে তাকে নিয়েই তাদের খেলা খেলতে দিন। আপনাকে সামান্য সমাধান করে দিলাম। সাজু বলল। আপনার কণ্ঠটা পরিচিত মনে হচ্ছে। আচ্ছা, আপনি কি মিতুর কলিগ ফয়সাল সাহেব, যার সঙ্গে সকালবেলা মিতুর অফিসে গিয়ে কথা হয়েছিল? আপনি কি মিতুর কলিগ ফয়সাল সাহেব? ফয়সালকে? আমি তো কোনো ফয়সালকে চিনি না গোয়েন্দা সাহেব। কিন্তু আপনাকে আমি খুব ভালো করে চিনি। চিনতাম না, তবে চিনি নিয়েছি। তাই ভালো করে বলছি যে পুলিশের কাজ পুলিশকে করতে দেন। আপনি উত্তরা থেকে চলে যান। গাড়ি ভাড়া কি আপনি দিবেন? কিসের গাড়ি ভাড়া? এই যে আমাকে উত্তরা থেকে চলে যাওয়ার জন্য পরামর্শ বা হুকুম দিচ্ছেন, তো উত্তরা থেকে তো হেঁটে হেঁটে যেতে পারবো না। এই গোয়েন্দার বাচ্চা, তোর অনুসন্ধান আমি তোর মুখে দিয়ে পিছন থেকে বের করে দেব। বেশি পাকটাপি না করে যা বলছি তাই কর। ঠিক আছে ভাই, চলে যাব। এই তো বুদ্ধিমানের কথা। আমি চলে যাব ঠিকই, কিন্তু সেটা আপনার সঙ্গে সামনাসামনি কথা বলার পরে। মানে আমি আফরিনকে যারা হত্যা করেছে তাদের যেভাবেই হোক খুঁজে বের করব। আর আমার বিশ্বাস সেই দলের মধ্যে আপনিও খুব ভালোভাবে জড়িত আছেন। চুপ কর শালা গোয়েন্দা। আমি আফরিনের খুনের ব্যাপারে কিছু জানি না। তাহলে আপনার মাথা ব্যথার কারণটা জানতে পারি মাস্টার মশাই? এখানে অনেক কাহিনী জড়িয়ে আছে, আমি চাই না সেগুলো বেরিয়ে আসুক। তোকে আবারও বলি, তুই এসব থেকে দূরে থাক। আপনি যদি খুন না করেন তাহলে আপনার মাথা ব্যথার একটা কারণ অবশ্য আছে। মানে হচ্ছে আফরিনের মৃত্যুর কিছুক্ষণ আগে সে কোনো এক পুরুষের সঙ্গে সহবাস করেছে। আমার মনে হচ্ছে আপনি সেই ব্যক্তি। শালা তোকে তো আমি। কল কেটে গেল। সাজু আবারও কল ব্যাক করলো, কিন্তু নাম্বার বন্ধ। বড় ভাই হাসানকে নাম্বারটা মেসেজ করে পাঠিয়ে দিল। অটোকল রেকর্ড চালু করা থাকে সব সময়। সাজু ভাই বাড়িওয়ালার কাছে গিয়ে বলল, বিএফসিটা কোন দিকে? সেক্টর পার হয়ে ঢাকা গাজীপুর হাইওয়ে জসিমউদ্দিন মোড়ের কাছে। আফরিন ওখানে কার সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিল? কে হতে পারে? কথার ধরনে তো আপনার আপনজন কেউ মনে হচ্ছে না। যেমন ধরুন। যেমন কি, বয়ফ্রেন্ড? হতে পারে। আজকাল ছেলেমেয়েরা প্রেমের সম্পর্কে একটু বেশি জড়ায়। আপনারা জড়াননি কখনো? জি, মানে। বাদ দেন, ঠাট্টা করলাম। তদন্ত করতে এসে যে সারাক্ষণ শুধু মুখ গম্ভীর করে থাকবো তেমনটা তো নয়, তাই না? তা ঠিক আছে, কিন্তু আপনি কার সঙ্গে কথা বলবেন? কে আপনাকে উত্তরা থেকে চলে যেতে হুকুম দিয়েছে? সেটাই খুঁজে বের করতে হবে সরকার কাকা। এখন কি তাজুলের কাছে থানায় যাবেন? ওকে, জিজ্ঞাসা করবেন নাকি? ভেবেছিলাম তো তাই করব, কিন্তু দ্বিতীয় কল এসে একটু ভাবনাই ফেলে দিয়েছে। আপাতত মিতুর অফিসে যেতে হবে আরেকবার, তারপর সেখান থেকে থানায় যাব। ঠিক আছে, আপনার তদন্তের কাজে আমাকে যখনই দরকার হবে জানাবেন। আপনাকে সর্বোচ্চ সাহায্য করার জন্য চেষ্টা করব। আপনি আমার নাম্বারটা রাখুন। মেলা মেলা ধন্যবাদ আপনাকে। আজকে আর হয়তো আসবো না, আগামীকাল সকালে আবার আসতে পারি। আপনার বাসার প্রতিটি ফ্ল্যাটে কিছু কথাবার্তা বলতে হবে। কেন কেন? বাচ্চাদের মতো কথা বলেন কেন? কিন্তু 3 তলার ফোনের জন্য সম্পূর্ণ বাড়ির ভাড়াটিয়াতে জিজ্ঞাসাবাদ করলে কেমন দেখা যায় বলে? তাদের কি দোষ? আঙ্কেল, একটা বিষয় ভাবুন। আপনার সামনেই সিসি ক্যামেরার ভিডিও চেক করলাম, সেখানে অপরিচিত কারো আগমন ঘটেনি। তার মানে তো খুনি আপনার বিল্ডিং এর মধ্যে ছিল, তাই না? কি বলছেন এসব? সাজু দারোয়ানের দিকে তাকিয়ে বলল, রফিক ভাই, আপনি একটা কাজ করবেন। বাসায় কে কখন বের হয় আর প্রবেশ করে সেগুলো নজর রাখবেন। কারো আচরণে সন্দেহ হলেই আমাকে জানাবেন। কেউ যদি বাসা থেকে গ্রামের বাড়িতে বা ঢাকা ছেড়ে কোথাও যায় সেটাও কিন্তু জানাবেন। সাজু স্যার, গতকাল রাতে তো একজন গ্রামের বাড়িতে যাবে বলে চলে গেছেন। কে সে? তামান্না ম্যাডাম। সে কোথায় থাকতো? 3 তলায় তাজুল স্যারের পাশের ফ্ল্যাটে থাকতো 3A। সেখানে কে কে থাকতো? ওনারা 2 বান্ধবী। কতদিন ধরে ভাড়া আছে তারা?
3 মাসের মতো হবে। তার আগে পড়াশোনা করে নাকি কোথাও চাকরি করত? সিদ্দিক সরকার বলল। দুজনে চাকরি করত বনানীতে। আমার এক বন্ধু পরিচিত, তাই এদের থাকতে দিয়েছিলাম। তামান্না যদি গ্রামের বাড়িতে গিয়ে থাকে তাহলে তার বান্ধবী নিশ্চয়ই বাসায় আছে। না, নেই, সে অফিসের কাছে সিলেট গেছে। আজকে সন্ধ্যাবেলা আসার কথা। তামান্না ম্যাম গতকাল বলে গেছে, বললেন দারোয়ান। ঠিক আছে, আপনি আমার নাম্বারটা রাখুন। আমি মিতুর অফিস থেকে বের হয়ে থানায় গিয়ে সব কাজ শেষ করে রাতে আবার আসবো। আচ্ছা ঠিক আছে। যেহেতু তামান্নার বান্ধবী বাসায় ছিল না, গতকাল দুপুরে ঘটনার সময় কি তামান্না বাসায় ছিল? হ্যাঁ, বাসায় ছিল। বাড়ির মালিক সিদ্দিক সরকারের দিকে তাকিয়ে সাজু বলল। আপনার কাছে নিশ্চয়ই তামান্না মেয়েটার নাম্বার আছে? তা তো আছেই, বললেন সিদ্দিক সরকার। নাম্বারটা আমাকে দিন। নিতান্ত অনিচ্ছায় নাম্বারটা দিলেন তিনি। সাজু সেই নাম্বারে কল দিল পরপর 2 বার, কিন্তু কেউ রিসিভ করলো না। সাজু আর কিছু বলল না, আদনানকে সঙ্গে নিয়ে বের হয়ে গেল। আদনান বাইক চালাচ্ছে, সাজু বিড়বিড় করে মুখ নাড়ছে। আফরিনের মোবাইল গতকাল পাওয়া যায়নি, খনি তার মোবাইল সঙ্গে করে নিয়ে গেছে। কথা হচ্ছে, তাজুলকে যদি কল রিসিভ না করে মেসেজ করা হয় তাহলে সেটা কে করেছে আর কখন করেছে সেটাও দেখা দরকার। তাজুলের মোবাইল থানায় পুলিশের কাছে জমা আছে, সেখানে মেসেজ টাইম চেক করলেই হয়তো জানা যাবে। কিন্তু কে এই তামান্না? মিতুর অফিস উত্তরার 13 নম্বর সেক্টরে। অফিসে গিয়ে সাজু সরাসরি ফয়সাল সাহেবের সাথে কথা বলতে গেলেন। ফয়সাল সাহেব সাজুকে দেখে একটু খুশি হননি, সেটা তার চেহারার দিকে তাকিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে। সাজু বলল, কাজের কি খুব চাপ নাকি? কোম্পানির চাকরিতে সারা জীবনে চাপ বেশি থাকে, এটা নতুন কিছু নয়। তবুও আজ একটু বেশি হবার কথা। যেহেতু মিতু ম্যাডাম নেই, তাই দুজনের কাজ একার পক্ষে শেষ করতে হচ্ছে। তা ঠিক বলেছেন। যাই হোক, আপনি আমার কাছ থেকে এসেছেন। মিতুর ছোট বোন হত্যার বিষয় কিছু জিজ্ঞেস করতে এসেছি। সকালবেলা তো একাদা পোস্ট করে গেলেন খুন হয়েছে বাসায়, সেখানে তদন্ত করেন। অফিসে তো খুন হয়নি। যে বারবার অফিসে আসবেন, দিনের মধ্যে 14 বার অফিসে এলে কেমন দেখা যায় বলেন তো? আপনি কি বিরক্ত হচ্ছেন, নাকি কোনো কিছু গোপন করার জন্য আমাকে এড়িয়ে যেতে চাইছেন? বিরক্ত হচ্ছে এটা ঠিক কথা, কিন্তু এই হত্যার বিষয় আমি তেমন কিছু জানি না যে লুকানোর চেষ্টা করব। আপনি কি সকাল থেকে অফিসের মধ্যেই ছিলেন নাকি বাহিরে গেছিলেন? লাঞ্চ করতে গিয়েছিলাম। কখন গিয়েছেন আর কখন ফিরেছেন? আপনারা আসার কিছুক্ষণ আগে এসেছি। সাজু নিজের ঘড়ির দিকে তাকিয়ে রইল, তারপর ফয়সাল সাহেবকে বললেন, কয়টা বাজে দেখুন তো। ফয়সাল সাহেব টেবিলের উপর রাখা তার নিজের মোবাইল দেখে বললেন, 3:25। তাহলে তো আমার আর আপনার ঘড়ির টাইম ঠিকই আছে। তো কি হয়েছে? গতকাল ম্যাডাম মিতুর সঙ্গে 12:30টার দিকে লাঞ্চ করতে গেলেন আর 2টার দিকে ফিরলেন, কিন্তু আজ 3টা পর্যন্ত বাহিরে কি করছেন? যেহেতু আপনার অফিসে কাজের চাপ বেশি, তাই এতক্ষণ তো বাহিরে থাকার কথা নয়। সকাল থেকে শরীরটা ভালো ছিল না, তাই ঠিক সময় লাঞ্চ করিনি। তাছাড়া কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে 2টার দিকে বের হয়েছি। আর বাহিরে গিয়ে আমার কাছে কল দিয়ে এই উত্তরা থেকে চলে যেতে হুকুম করেছেন, তাই তো ফয়সাল সাহেব? আশ্চর্য, আমি কেন আপনাকে উত্তরা থেকে চলে যেতে বলবো? উত্তরা কি আমার বাবার সম্পত্তি? দেখুন ফয়সাল সাহেব, আমি একটা বিষয় কিন্তু বুঝতে পারছি না, আপনি শুধু শুধু রাগ কেন করছেন? আপনার তো সকাল থেকে শরীরটা অসুস্থ, তার উপর আবার রাগ করেন কেন? আপনি কি আমার সঙ্গে ফাজলামো করেন? ছি ছি, তা কেন করব? এসির মধ্যে বসেও আপনার কপাল নাক ঘেমে জবজবে হয়ে গেছে। মনে হচ্ছে আপনার শরীর সত্যি ভালো নেই। একটা কথা বলি আপনাকে। অবশ্যই বলুন। মিতু ম্যাডামের বোন যখন খুন হয়েছে তখন কিন্তু আমি অফিসে ছিলাম, সুতরাং আমার কাছে এসে বারবার নিজের সময় নষ্ট করবেন না প্লিজ, কারণ আমি কিছু জানি না। সাজুর পকেটে মোবাইল কাঁপছে। মোবাইল বের করে দেখলো বাড়িওয়ালার কাছ থেকে আনা তামান্না সেই নাম্বারে দিয়ে কল এসেছে। সাজু সঙ্গে সঙ্গে রিসিভ করলো। মেয়েটা বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি তামান্নার সঙ্গে কথা বলছি? হ্যাঁ, আমি তামান্না বলছি, কিন্তু আপনি? আমাকে আপনি চিনবেন না,
ঢাকায় আপনি যে বাসায় থাকেন সেই বাসায় আপনার পাশের ফ্ল্যাটে গতকাল একটা মেয়ে খুন হয়েছে। আশা করি এই ঘটনা আপনার অজানা নয়। হ্যাঁ জানি আমি। আফরিন ও মিতু আপুর সঙ্গে আমার পরিচয় ছিল। আমি প্রায় তাদের বাসায় যাওয়া আসা করতাম। গতকাল আফরিন খুন হয়েছে 12:30 থেকে 2টার মধ্যে। আর দারওয়ান রফিকের কাছে শুনলাম আপনি তখন বাসায় ছিলেন। হ্যাঁ বাসায় ছিলাম, কারণ রাতে আমার গ্রামের বাড়িতে রওনা দেবার কথা ছিল। তাছাড়া আমি ছুটি নিয়েছিলাম আগের দিনই। তাহলে গতকাল আফরিন বাসায় গিয়ে আপনার সঙ্গে কি দেখা হয়েছে তার? না হয়নি। আমি জানতাম না আফরিন বাসায় এসেছে। তাছাড়া মাত্র 2 দিন আগেই সে এসেছিল। গতকাল কখন এসেছে আমি জানি না। বিকেলে 3:30টার দিকে পুলিশ বাসায় আসে। আফরিনের পার্সোনাল কোনো বিষয় আপনার জানা আছে কি? আফরিন আমাদের বাড়িওয়ালার ছেলের সঙ্গে রিলেশনে ছিল। সম্ভবত ওর বোন মিতু আপু সেটা জানতেন। কি বললেন? জি ঠিকই বলছি। মিতু আপু যে অফিসে চাকরি করে সেই অফিসের ফয়সাল সাহেব আমাদের বাড়িওয়ালার ছেলের বন্ধু। বাড়িওয়ালার ছেলের রেফারেন্সে মিতু আপুর চাকরি হয়েছে। ওনার নাম সজল সরকার। তিনি তার বন্ধুকে বলে মিতু আপুর জন্য একটা চাকরি জোগাড় করে দিয়েছেন। আপনি যা যা বলছেন সবকিছু কি তাদের কাছ থেকে জেনে বলছেন? তাছাড়া আর কিভাবে জানবো বলেন? আপনি শুরুতেই জিজ্ঞেস করেছেন আমি কে। আমি কিন্তু আমার পরিচয় দেই নাই, তবু কেন সবকিছু বলে দিলেন? আপনি সাজু ভাই তাই না? হ্যাঁ, তার মানে আপনি জানতেন? জি, আপনি যখন কল করেছেন তখন আমি মোবাইলের কাছে ছিলাম না। আপনি কল করার মিনিট 5 পরে বাড়িওয়ালা আঙ্কেলও কল করেছিলেন। কি বললেন তিনি? তার কলও রিসিভ করতে পারিনি। আপনাকে কল করার আগে মাকে কল দিলাম। তিনি আমার কাছে বললেন যে আফরিন হত্যা ঘটনায় কেউ একজন আমার নম্বর নিয়েছে। আপনি ঢাকায় কবে আসবেন? 3 দিনের ছুটি ছিল, আজকে 2য় দিন চলছে। আগামীকাল রাত্রে ট্রেনে ঢাকায় রওনা দেব। আসলে আমার বাবা খুব অসুস্থ, তাই বাড়ি আসা জরুরি ছিল। সজল সাহেবের সঙ্গে আফরিনের সম্পর্কটা কতটা মজবুত ছিল? যেহেতু 2 দিন আগে আফরিন এখানে এসেছিল, তখন সে সজলের বিষয়ে কিছু বলেছে? সমস্যা ছিল, আঙ্কেলের কাছে সজল ভাই সব বলেছিল। আঙ্কেল মানতে রাজি হচ্ছিল না। আপনার সঙ্গে আমার সামনাসামনি দেখা করে কথা বলা খুব জরুরি। তাহলে পরশু কথা হবে, যদি বেঁচে থাকি। এর আগে যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আপনাকে কল করব। আশা করি বিরক্ত হবেন না। না না, সমস্যা নেই, যে কোনো সময় দিবেন। আপনার বান্ধবীর নাম কি, যিনি আপনার সঙ্গে থাকতেন? সম্ভবত তিনি সিলেটে অফিসিয়াল কাজে গেছে। ওর নাম শাহানা। ও অলরেডি রওনা দিয়েছে। আমার সঙ্গে কথা হয়েছে। আপনি ওর সঙ্গে কথা বলতে চাইলে সন্ধ্যাবেলা গেলে পাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে দেওয়া উচিত। এরকম ফুলের মতো একটা মেয়েকে যারা হত্যা করেছে তাদের খুঁজে বের করার দায়িত্ব নিয়েছেন, তাই আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা রইল সাজু ভাই। রাখি তাহলে, আসসালামু আলাইকুম। কল কেটে দিয়ে সাজু স্থির দৃষ্টিতে ফয়সালের দিকে তাকিয়ে রইল। ফয়সাল তখন সাজু ও তামান্নার কথোপকথন শুনে স্তব্ধ হয়ে গেছে। আগে সে বিরক্তির চিহ্ন তার মুখের মধ্যে নেই, বরং সেখানে ঠাঁই মিলেছে হতাশা আর অসহায়। সাজু বলল, সবই তো শুনলেন তাই না? জি। তাহলে যতটুকু জানেন সবকিছু বলেন, না হলে শুধু শুধু নিজেই বিপদে পড়বেন। আমি কিছু করিনি। আমিও জানি যে আপনি সরাসরি কিছু করেন নাই। যেহেতু সেই মুহূর্তে আপনি মিতুর সঙ্গে ছিলেন, তাই আপনার জড়িত থাকা অযৌক্তিক। আমি জানতে চাই সজল সরকারের সঙ্গে আফরিনেরও তার বোনের পরিচয় সম্পর্কে। তেমন কিছু জানি না। যতটুকু জানেন ততটুকু বললে অন্তত আপনার সম্মান ও জেলে যাবার মতো পরিস্থিতি থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা উদাহরণ দিচ্ছি। এক রাখাল 2টো গরু নিয়ে বাড়ি ফিরছে। হঠাৎ তার একটা গরু মাঠে দৌড়াতে শুরু করে। রাখাল প্রথমে কিছুক্ষণ চেষ্টা করে, তারপর দ্বিতীয় তথা শান্ত গরুটাকে আস্তে করে বেঁধে রাখে। সমস্ত মাঠে দৌড়াতে দৌড়াতে অবশেষে প্রথম গরুটা ধরতে পারে। তখন সেই রাখাল প্রথম গরুটাকে প্রচুর মারধর করে।
কারণ ওই গরুটা তাকে অনেক হয়রানি করেছে। সাজু একটু থেমে বলল, এতটুকু বলার পরে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বুঝবেন, কারণ আমি জানি আপনি বুদ্ধিমান। এবার বলেন। সজল আর আফরিন 4 মাস আগে বিয়ে করেছে। বিয়ের কথা কেউ জানে না, গোপনে কোর্টে গিয়ে রেজিস্টার করে বিয়ে হয়েছে। আপনি নিশ্চয়ই সাক্ষী ছিলেন। হ্যাঁ। ঠিক আছে, তারপর বলেন। অনেকটা ঝোঁকের বসে সজল বিয়ে করে। ওর মাসখানেকের মধ্যে কানাডায় যাওয়ার কথা। প্রায় সব ব্যবস্থা হয়ে গেছে। সজল আর আপনার পরিচয় কতদিনের? মিতু বা আফরিন দামানার কাছে বলেছে যে আপনি সজল সরকারের বন্ধু। তার সুপারিশের কারণেই নাকি আপনি মিতুকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন? সজল আমার বন্ধু হলেও সে আমার চেয়ে 5 বছরের ছোট হবে। বছরখানেক আগে হঠাৎ একদিন সজল বলল যে তার পরিচিত এক আপুর একটা চাকরির দরকার আমাদের অফিসে। তখন কিছু লোক দরকার ছিল। সজল বলার পরে আমি মিতু ম্যাডামকে অফিসে আসতে বলি। তখন কি সজলের সঙ্গে আফরিনের রিলেশন শুরু হয়েছে? মনে হয় না। ওদের হঠাৎ করে বিয়ে করার কারণ কি ছিল, তা আবার নিজেরা লুকিয়ে লুকিয়ে? সজলের বিদেশ যাওয়ার কথা শুনে আফরিন পাগলামো করত, বিভিন্ন মানসিক চাপের মধ্যে রাখত। তাই সজল হুট করে জিদ করে বিয়েটা করে ফেলে। সজল তার বাবার কাছে বলেনি? হ্যাঁ, বলেছিল, কিন্তু সেটা বিয়ের অনেক পরে, যখন আফরিন প্রেগনেন্ট হয়ে গেল তখন। কি বললেন? ঠিকই বলছি। আফরিন 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল। সপ্তাহখানেক আগে সজল তার বাবাকে সবকিছু জানায়। যেহেতু একটা রিলেশন ছিল, তারপর বিয়ে হয়ে গেছে, এখন সন্তান হবে, তাই আর না জানিয়ে উপায় ছিল না। সিদ্দিক সরকার মানে সজলের বাবা এদের বিয়ে মেনে নেননি, তাই না? জি, তাই সজলকে অনেক বকাবকি করে, ওই বাচ্চা নষ্ট করে আফরিনকে ডিভোর্স দিতে বলে। সজলের বাবা কথা না শুনলে সজলের বিদেশ যাওয়ার সবকিছু বাতিল করবেন বলেও হুমকি দেন সিদ্দিক আঙ্কেল। সজল তখন কি করলো? কানাডা যাওয়ার স্বপ্ন সজলের বহুদিন ধরে, তাই সে আফরিনকে বোঝাতে চেষ্টা করে বাচ্চাটা নষ্ট করতে বলে সজল, কিন্তু আফরিন কিছুতেই রাজি হচ্ছিল না। তারপরও কি মিতু বা তার স্বামী কেউ কিছু বুঝতে পারেনি? তাজল সাহেব পারেননি, কিন্তু মিতু ম্যাডাম বুঝতে পেরেছেন। মিতু কিছু বলে নাই? সেটা আমি জানি না। আফরিন যখন বোনের বাসায় বেড়াতে আসে তখন দিনের বেলা তাজল সাহেবও মিতু ম্যাডাম অফিসে এলেই সজল তাদের বাসায় যেত। দুপুরে তাজল সাহেব বাসায় যাওয়ার সময় হয়ে গেলে সেই সময় সজল বাসা থেকে বের হয়ে যেত। এবার কিছুটা বুঝতে পারছি। কি বুঝতে পেরেছেন? পোস্টমর্টেম করতে গিয়ে সেই ডাক্তার সাহেব বলেছেন যে মৃত্যুর কিছুক্ষণ আগে মিতু কারোর সঙ্গে মিলনে লিপ্ত হয়েছে। আমার মনের মধ্যে তখন কিছুটা অস্বস্তি হচ্ছিল। যেহেতু আপনি বলছেন যে তারা বিয়ে করেছে, সেহেতু আমার সেই অস্বস্তি নেই। পোস্টমর্টেম রিপোর্ট এলে তখন দেখবেন ওর অন্তঃসত্ত্বার কথা বের হয়ে আসবে। এবার গতকালের ঘটনা বলেন। কেন সজল সরকার তার স্ত্রী ও তার গর্ভের সন্তানকে পৃথিবী থেকে বিদায় করে দিল? সজল আফরিনকে খুন করেনি। এটা কি আমাকে বিশ্বাস করতে হবে? সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি যা জানি তাই বললাম। গতকাল রাতে আমি সজলকে ভালো করে জিজ্ঞাসা করলাম। সে আমার হাত ধরে কেঁদে কেঁদে বলল যে খুনটা সে করে নাই। আফরিনের সঙ্গে মিলন শেষ করে সে বের হয়ে আসে, কারণ তাজল সাহেব আসার কথা ছিল। তাহলে কে হতে পারে খুনি? আপনার মনের কথা জানতে চাই। আমি জানি না। তখন যে নাম্বার দিয়ে কল করে আমাকে উত্তরা থেকে চলে যেতে বলেছেন, সেটা কার নাম্বার? আমি খুবই লজ্জিত ভাই। আসলে সজল শুধু বারবার অনুরোধ করছিল, তাই বাধ্য হয়ে আমি আপনাকে এসব বলে ফেলেছি। সজল যদি খুন না করে থাকে তাহলে আমার তদন্তের মধ্যে বাধা দিচ্ছে কেন? আসলে যা কিছু হোক, আফরিন তো আর ফিরে আসবে না। তাছাড়া সজলের কেন জানি মনে হচ্ছে ওর বাবা কিছু একটা করেছে। মানে সিদ্দিক সরকার? জি, 2-3 দিন আগে যখন আফরিন এসেছিল তখন সজলকে তাজল সাহেবের বাসা থেকে বের হতে দেখেন তিনি। এর আগে সজল সবকিছু আঙ্কেলের কাছে বললেও আঙ্কেল সেসব কিছু তাজল বা মিতু ম্যাডামকে বলে নাই। কেন? কারণ তারা যদি জানতো তাহলে যদি আইনের আশ্রয় গ্রহণ করে
তখন আঙ্কেল কিছু করতে পারবে না, সেজন্যই নিজের ছেলেকে দিয়ে সব শেষ করতে চেয়েছিলেন। আপনি বলেছিলেন আপনি নাকি কিছুই জানেন না ফয়সাল সাহেব, অথচ দেখুন মামলার রহস্য সবটাই আপনার জানা। সজলের উঠতে বসতে সকল ঘটনাবলী আমার জানা। সজল সব আমাকে বলে, আমি তারপর মাঝে মাঝে বুদ্ধি দিতাম। গতকাল খুন করার বুদ্ধিটাও কি আপনার? আমি যদি সেটা বলতাম তাহলে আপনার কাছে এসবের কিছুই বলতাম না। আজ তাহলে এই পর্যন্তই থাক। সত্য মিথ্যা কতটা তফাৎ সেটা আগে যাচাই করে আসি, আপনার সঙ্গে অনেক কথা হবে। একটা অনুরোধ করি, আমি আপনাকে সবটা বলার চেষ্টা করেছি, আশা করি আমার হয়রানির বিষয়টি আপনি দেখবেন। চেষ্টা করব। একটা সত্যি কথা বলেন তো, আপনি অকপটে এত কিছু কেন বলে দিলেন? আমি জানি ময়না তদন্তের রিপোর্টে আরফিন যে গর্ভবতী সেটা ধরা পড়বে, তখন হয়তো আরো বেশি অনুসন্ধান হবে। সেই সূত্রে আরফিনের সঙ্গে সজলের বিয়ের ব্যাপার বের হবে। যেহেতু বিয়ের কিছু কাগজপত্র আরফিনের কাছে ছিল, তাই ওর বাসায় খুঁজতে গিয়ে সেগুলো পাবেন আপনারা। তখন সেখানে সাক্ষী হিসেবে আমাকে পাবেন। ভবিষ্যৎ বিপদের কথা চিন্তা করে আমি সবকিছু আগে থেকে বলে দিলাম। শুধু খুনের বিষয়টা ছাড়া? সে বিষয় আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আপনি কি আমার সঙ্গে সজল সরকারের দেখা করাতে পারবেন? আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। সে রাজি হবে কিনা তবে চেষ্টা করব। অফিস থেকে বের হয়ে আদনানকে সঙ্গে নিয়ে সাজু ভাই একটা রেস্টুরেন্টে গেল। এখনো দুপুরে খাবার খাওয়া হয়নি। রেস্টুরেন্টে গিয়ে দুজনেই আগে খাওয়া দাওয়া করে নিল। খাবার শেষ করে বাইক নিয়ে চলে গেল রাজলক্ষ্মীর কফি সিয়াসে। এক কাপ ঠান্ডা কফি খেয়ে বের হয়ে থানার উদ্দেশ্যে চলে গেল। তাজুল সাহেব মনমরা হয়ে বসেছিলেন। সাজুকে দেখে চোখ তুলে তাকিয়ে রইল কিছুক্ষণ। সাজু বলল, আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি। বুঝতে পারছি, বলেন। পরশু রাতে আপনার স্ত্রীর সঙ্গে আপনার নাকি অনেক ঝগড়া হয়েছে, তারপর গতকাল সকালে উঠে আবারও ঝগড়া হয়। আপনি আপনার স্ত্রীর গালে থাপ্পড় মারেন, কিন্তু কেন? এসব আপনাকে কে বলেছে? মিতু, আপনার স্ত্রী বলেছে। আপনি তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেন, কিন্তু কেন? ঝগড়ার মূল কেন্দ্রবিন্দু কি? তাজুল সাহেব চুপ করে রইল। সাজু কিছুটা সময় দিয়ে আবার বলল, প্লিজ হেল্প মি, বলেন আপনাদের মধ্যে কি হয়েছে সেদিন? আফরিন, মিতুর বোন। ভালো করে বলেন। বাড়িওয়ালার ছেলে সজলের সঙ্গে আফরিনের রিলেশন ছিল আমি জানতাম না। সেদিন মানে পরশু আমি অফিস থেকে ফেরার পরে সিদ্দিক আঙ্কেল আমাকে ডেকে নিয়ে ছাদে যায়। তারপর তিনি বলেন যে তার ছেলের সঙ্গে আফরিনের সম্পর্ক চলছে, কিন্তু তিনি চান না যে এদের এই সম্পর্কটা পরিপূর্ণতা পাক। তারপর তিনি আরো জানান যে আফরিন নাকি গর্ভবতী। এরপর আঙ্কেল আমাকে অনেক অপমানের কথা বলে। যেমন? আমি নাকি নিজের স্ত্রীর বোনকে সম্পদের লোভে তার ছেলের পেছনে লাগিয়ে দিয়েছি। কদিন পর সজল বিদেশে যাবে, তাই ভবিষ্যতের কথা চিন্তা করে নাকি সবকিছুই আমিই করেছি। এসব অপবাদ নিয়ে বাসায় আছি। তারপর মিতুর কাছে সবকিছু বলি। মিতু উল্টো আমার সঙ্গেই রাগ করে। তখন কথার মধ্যে কথা চলে আসে। আপনি এবং আপনার স্ত্রী গতকাল থেকে এখন পর্যন্ত এসব কাউকে বলেননি কেন? আসলে আফরিন বিয়ের আগেই সজলের সন্তানের মা হতে চলেছিল। এই কথা একটা মৃত মানুষের নামে বলতে মুখে বাঁধছিল। বেঁচে থাকতে ভুল করে গেছে, কিন্তু মৃত্যুর পর তার কুৎসিত ঘটনা কেউ জানুক এটা চাইনি। তাই বলে নিজে জেলের ভেতরে এসে বসে থাকবেন, আর ওদিকে আসল অপরাধী জেলের বাইরে বসে বাবুগিরি করবে? আঙ্কেল খুন করতে পারে না। সিদ্দিক আঙ্কেল ও তার স্ত্রী গত বছর হজ করে এসেছে। একজন মানুষ হজ করে এসে এত বড় অপরাধ করবে না, তাই না সাজু ভাই? তাই যদি হতো তাহলে তিনি ছেলে আর ছেলের স্ত্রীকে মেনে না নিয়ে পেটের বাচ্চা নষ্ট করার কথা কিভাবে বলে? কে কার স্ত্রী? সজল ও আফরিন বিয়ে করেছিল। কে বলেছে আপনাকে? ফয়সাল সাহেব বলেছেন, তিনি ওদের বিয়ের সাক্ষী ছিল। তাজুল সাহেব কিছু একটা বলতে গেল, তার আগে সাজুর মোবাইলে কল এলো। হ্যালো সাজু স্যার, আমি রফিক, সরকার বাড়ির দারোয়ান রফিক। আমি
হ্যাঁ রফিক ভাই বলেন, চিনতে পেরেছি। স্যার দুপুরে তো আপনাকে একটা কথা বলতে পারি নাই, আসলে সাহেবের জন্য সাহস করে উঠতে পারিনি। কি কথা? গতকাল তাজুল স্যার বাসায় আসার কিছুক্ষণ আগে আমি ছাদে গেছিলাম। আমাদের সিদ্দিক স্যার দুটো ফলের টব এনেছিল, সেগুলো ছাদে রেখে এসেছিলাম। আচ্ছা তারপর? ফুলের টব রেখে নিচে নামার সময় আমি যখন 4র্থ তলা থেকে 3য় তলায় নামছি, তখন দেখি সিদ্দিক স্যার তাজুল স্যারের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা তারপর? স্যার খুব টেনশনে ছিল, চোখে মুখে ভয়ের একটা ছাপ স্পষ্ট ছিল। আমাকে দেখেই আমতা আমতা করে নিচে নেমে গেল। তখন দরজা খোলা ছিল নাকি বন্ধ? তা তো জানি না স্যার। ঠিক আছে, এটুকু বলার জন্য ধন্যবাদ। স্যার আরেকটা কথা। হ্যাঁ বলেন। আপনারা চলে যাওয়ার পরে মানে এই 15-20 মিনিট আগে স্যার আমাকে ডাক দিয়ে ছাদে নিয়ে গেল। তারপর আমাকে বলে আমি যেন তাকে ফ্ল্যাটের দরজার সামনে দেখেছি সেটা যেন আপনার কাছে বা পুলিশের কাছে না বলি, আর সেজন্য তিনি বেশ কিছু টাকা দিবেন বলেছেন। সাজু এবার সকল সন্দেহের দৃষ্টি বাড়িওয়ালা সিদ্দিক সরকারের দিকে গেল। মোবাইল কল কেটে দিয়ে সে সেখানে চিন্তিত হয়ে বসে রইল। তবে সাজু কল্পনা করতে পারে নাই যে এর চেয়ে আরো বড় ধাক্কা তার জন্য অপেক্ষা করছে। সবচেয়ে বড় ধাক্কা খেল হাসান সাহেবের পাঠানো আফরিনের নাম্বারের কল লিস্ট দেখে। সাজুর মনে তখন নতুন প্রশ্ন এলো, আফরিন বাসায় ঢুকতে ঢুকতে তাহলে কার সঙ্গে কথা বলেছিল, কার সঙ্গে বিএফসিতে দেখা করতে চেয়েছিল? তুমি তো জানো আমি এক কথার মানুষ। আমি কিছুক্ষণ আগে আপুর বাসায় চলে এসেছি। বিকেলে তোমার সঙ্গে জসিমউদ্দিন মোড়ে বিএফসিতে দেখা হবে। আফরিন যখন তার মোবাইলে এই কথা বলতে বলতে বাসায় প্রবেশ করে তখন সে সজলের নাম্বারে কথা বলেনি। যদিও আফরিনের মোবাইল পাওয়া যায়নি, কিন্তু তার নাম্বারটা সকালে হাসান সাহেবের কাছে দিয়েছিল সাজু ভাই। ফয়সালের কাছ থেকে সজল সরকারের পার্সোনাল নাম্বার সাজু নিয়ে এসেছিল। ভিডিও ফুটেজে সাজু আফরিনকে যেই সময়ে কথা বলতে দেখেছে সেই সময়ে সজলের ওই পার্সোনাল নাম্বারে আফরিন কথা বলেনি। নতুন একটা নাম্বারে সে কথা বলেছে, যেই নাম্বারের লাস্ট 7 দিনে মাত্র 2 বার কল করেছে আফরিন, আর সেই নাম্বার থেকে 7 দিনে কোনো কল আসেনি। শুধু 3 দিন আগে মাত্র একটা মেসেজ এসেছিল। প্রযুক্তির বদলতে সেই মেসেজ বের করে দিয়েছে হাসান আলী। মেসেজটা হচ্ছে, ফ্রি হয়ে কল দিস। আমার মনে হয় ওদের সঙ্গে তোর সামনাসামনি কথা বলে ঝামেলাটা মিটিয়ে নেওয়া উচিত। তাজুলের সঙ্গে কিছু না বলে সাজু বাহিরে আসে। সেই ওসি সাহেব আফরিন হত্যার বিষয়ে তদন্ত করছেন। তিনি থানায় নেই। ঘণ্টাখানিক আগে বের হয়ে কোথায় গিয়েছে কেউ জানে না। সাজু ভাই নতুন সেই নাম্বারে কল দিলেন, কেউ রিসিভ করলো না। সাজু বিড়বিড় করে ভাবতে লাগলো, কিসের ঝামেলা ছিল আফরিনের? সেই ঝামেলা শেষ করার জন্যই কি আফরিন বিএফসিতে দেখা করতে চেয়েছিল? কিন্তু কার সঙ্গে? কে হতে পারে সেই ব্যক্তি, নারী না পুরুষ? এসব বিষয় তাজুলের জানার কথা নয়। নিশ্চয়ই সজল সরকার কিছু না কিছু জানেন। হাজবেন্ড হিসেবে আফরিন তার সঙ্গে নিশ্চয়ই বলেছে, তাই সজলের সঙ্গে দেখা করাটা জরুরি হয়ে গেল। কিন্তু সজল তো কথা বলতে রাজি হচ্ছে না। নিজ থেকে যে মানুষ লুকিয়ে বেড়ায় তাকে খুঁজে বের করা কষ্টকর। ওসি সাহেব থানায় এসেছে, তার পেছনে পেছনে সিদ্দিক সরকার। সাজুকে দেখে সরকার যেন খানিকটা বিব্রত হয়ে গেল, তবুও চেহারার রূপ বজায় রেখে দাঁড়িয়ে রইলেন। আরে সাজু সাহেব যে কখন এসেছেন? হাসি হাসি মুখে কথাটা জিজ্ঞেস করেন ওসি সাহেব। আধা ঘন্টার মতো হবে। তাজুল সাহেবের সঙ্গে কথা বললাম, তা হঠাৎ সরকার সাহেবকে নিয়ে এলেন যে? তিনি তাজুলের সঙ্গে দেখা করতে এসেছে। ও আচ্ছা। খানিকটা চুপ করে থেকে সাজু বলল, তাকেও কি টাকার লোভ দেখাতে এসেছেন নাকি সরকার সাহেব? মানে? থতমত খেয়ে উত্তর দিল সিদ্দিক সরকার। আপনার বাসার দারোয়ান রফিকা আপনাকে তাজুলের ফ্ল্যাটের সামনে দেখলো। আপনি সেই কথা গোপন করার জন্য তাকে নিষেধ করেছেন কেন? তাকে টাকার লোভ দিয়েছেন কেন? আপনি কিছু লুকাতে চাইছেন? ভালো মানুষ সেজে সবার অগোচরে কঠিন কোনো খেলা শুরু করেছেন। আপনাকে এসব কে বলেছে? আমি থানা থেকে সরাসরি আপনার কাছে কথা বলতে যেতাম, কিন্তু ওসি সাহেবের সামনেই যখন দেখা হয়ে গেল সেহেতু এখানেই বলি সবকিছু। কি কথা সাজু সাহেব? চিন্তিত হয়ে ওসির প্রশ্ন। সাজু নিজের মোবাইল বের করে কিছুক্ষণ আগে রফিকের সঙ্গে বলা কথোপকথনের রেকর্ড চালু করে দিলেন। রেকর্ড চলছিল আর সিদ্দিক সরকার দরদর করে ঘামছিল। সবটুকু শুনে ওসি সাহেবও তাকিয়ে রইল সরকারের দিকে। সরকার সাহেব এতটা আশা করে নাই। এমনটা হবে জানলে তিনি কখনো থানায় আসতেন না।
রফিক এভাবে সবকিছু বলে দিবে তিনি বুঝতে পারেননি। সামান্য সন্দেহ থেকে বাঁচার জন্য শুধু নিষেধ করেছে রফিককে। ওসি সাহেব বললেন, কাহিনী কি সাদিক ভাই? কোনো কাহিনী নাই। আর রফিক মিথ্যা কথা বলেছে। আমি তাকে এই সব কিছু বলিনি, কোনো টাকার লোভ দেখাইনি। সাজু দেয়ালের দিকে মুখ রেখে বলল, তাজুল সাহেবের কাছে শুনলাম আপনি নাকি গত বছর হজ করে এসেছেন, তা এত সহজে গড়গড় করে মিথ্যা বলতে বুক কাঁপে না? সিদ্দিক সরকার কিছু বলল না। সাজু প্রসঙ্গ পরিবর্তন করে বলল, আপনার ছেলে এখন কোথায়? আমি জানি না, সকাল থেকে তার সঙ্গে আমার আর দেখা হয়নি। দেখা হয়নি নাকি আপনি নিজেই তাকে লুকিয়ে থাকার জন্য পরামর্শ দিয়েছেন? আমি কেন লুকিয়ে থাকার পরামর্শ দিব? আফরিনের পোস্টমর্টেম রিপোর্ট বের হলে আপনার ছেলে যে আফরিনের স্বামী সেটা বের হয়ে যাবে। কে বলেছে এসব? সম্পূর্ণ মিথ্যা কথা। আমি সজলের বন্ধু ফয়সাল সাহেবের কাছে সবকিছু শুনেছি। পরশু রাতে তাজুলকে ডেকে অপমান করেছেন সেটাও তাজুল সাহেবের কাছে শুনলাম। মোটামুটি সবকিছু জানি বলতে পারেন। আপনি বরাবরই সবসময় ভালো সাজার চেষ্টা করেছেন। ভেবেছিলেন যদি বেশি আগ্রহ প্রকাশ করেন তাহলে আপনার উপর কোনো সন্দেহ আসবে না, কিন্তু ছোটবেলার সেই কথাটা ভুলে গেছেন যে অতি ভক্তি চোরের লক্ষণ, তাই না? ওসি সাহেব বললেন, ওনার প্রশ্নের উত্তর দেন সাদিক ভাই, চুপ করে আছেন কেন? মাথা নিচু করে সিদ্দিক সরকার বলল, আমি জানি না আপনি কি কি জেনেছেন, তবে আমি ধরে নিচ্ছি আপনি যা জানতে পেরেছেন সবকিছু সঠিক। মেনে নিলাম আপনার কথা, কিন্তু বিশ্বাস করুন আমি ওই মেয়েকে খুন করিনি। তাহলে রফিককে কেন নিষেধ করেছেন? ওই কথা জানলে তো সে কেউ সন্দেহ করবে। তাছাড়া আমার ছেলে এরকম একটা কাজ যেহেতু করেছে, তাই সব সন্দেহ আমার উপরই আসবে। তাই তাকে শুধু ডেকে নিয়ে বলেছিলাম, তখনকার কথা কাউকে বলিস না, অন্তত একটা সন্দেহ হতে মুক্তি থাকতাম। কিন্তু আমার কি দুর্ভাগ্য, সেটাই বড় বিপদ হয়ে গেল। আপনি আপনার ছেলের বউকে কেন মেনে নিলেন না? যখন জানতে পেরেছেন আফরিন মা হতে চলেছে, তখন অন্তত আপনার সিদ্ধান্ত বদলে ফেলা দরকার ছিল। আমি মানছি আমার ভুল হয়েছে, কিন্তু তাই বলে আমাকে খুনি বলবেন না। বিশ্বাস করেন আমি সত্যিই কিছু করিনি। সাজু বলল, বিশ্বাস অবিশ্বাসের এই দুনিয়ায় আমরা সব সময় বিশ্বাসের কাছে হেরে যাই। এক ব্যক্তি বলেছিলেন, পৃথিবীতে মানুষ ধর্মগ্রন্থ আর আদালতে নাকি সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, আর আজকাল মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে অপ্রয়োজনে। ওসি সাহেব বললেন, না, বললাম তো আমি জানি না। তাছাড়া ওই মেয়ে যে গতকাল সকালে আমার বাড়িতে এসেছে সেটাও জানতাম না। আমি তো আগের দিন রাতে তাজুলকে বলেছিলাম ওই মেয়ে যেন এই বাড়িতে আর না আসে। সাজু ভাই বললেন, ওসি সাহেব, আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন? আফরিনকে খুন করা খুনির হাতে বেশি সময় ছিল না। এটা কেন বলছেন? যদি সময় থাকতো তাহলে আফরিনের লাশটা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলাইতে চাইতো, তাহলে মামলা পুরোপুরি উল্টে যেত। আপনার যুক্তি ঠিকই আছে, তখন আমরা এটা আত্মহত্যা ভাবতাম। সাজু ভাই সিদ্দিক সরকারের দিকে তাকিয়ে বললেন, আমি আপনার ছেলের সঙ্গে কথা বলতে চাই। তাকে কল দিয়ে আমার সামনে বসে কথা বলেন, জিজ্ঞেস করেন সে কোথায়। সিদ্দিক সরকার সঙ্গে সঙ্গে মোবাইল বের করে ছেলের কাছে কল দিলেন। সাজু মোবাইল হাতে নিয়ে লাউড স্পিকার অন করে দিল, তারপর ইশারায় কথা বলার নির্দেশ দিলেন। সজল বলল, হ্যাঁ বাবা বলো। বাবা কোথায় তুই? মানিকগঞ্জে আছি। কেন, কি হয়েছে? সাজু সাহেব তোর সাথে দেখা করতে চাই। তোর সঙ্গে নাকি জরুরি কথা আছে। তার সঙ্গে আমার কোনো কথা নেই, আর তুমি তাদের কাছে আফরিন আর আমার বিষয়ে কিছু বলতে যেও না। পোস্টমর্টেম রিপোর্ট পাবার আগ পর্যন্ত তারা যেন কিছু জানতে না পারে। তিনি সব কিছু জেনে গেছেন। কিভাবে সম্ভব? ফয়সাল সব কিছু বলে দিয়েছে। তুই নিজেকে বাঁচাতে হলে তার সঙ্গে দেখা করে যা যা জিজ্ঞেস করে তার ঠিক ঠিক উত্তর দে, তাহলে তারা বৌমার আসল খুনিকে খুঁজে বের করতে পারবে। তোকেও লুকিয়ে লুকিয়ে থাকতে হবে না। এখন বৌমা হয়ে গেলে, এতদিন কত অনুরোধ করলাম তখন তো মানলে না, আর আজ যখন মেয়েটা মারা গেছে তখন বৌমা হয়ে গেলে আমি কারোর সঙ্গে দেখা করতে পারবো না। সাজু ভাই পাশ থেকে বলল,
আপনার সঙ্গে আমার দেখা করাটা জরুরি মিস্টার সজল। আফরিন বেশ কিছুদিন ধরে একটা ঝামেলার মধ্যে ছিল, সেই বিষয়ে কিছু জানেন নাকি? তোমার পাশে সাজু বসে আছে বাবা। হ্যাঁ, আমি থানায়। তাকে বলে দাও যে আমি কোনো ঝামেলার কথা জানি না। আফরিন কখনো সেরকম কিছু আমার কাছে কখনো বলে নাই। আপনি কি আমার সঙ্গে দেখা করার জন্য আগ্রহী নয়? কোনো কারণে ধরা পড়ার ভয় লাগে, তাই না সজল? আপাতত আমার সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করছি না। যেহেতু আপনি সবটাই ফয়সাল ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছেন, সেহেতু নতুন করে বলার মতো কিছু নাই আমার। যেটা বলার আছে সেটা হচ্ছে যে আফরিন যার কথা আমি কিছু জানি না। আপনার বাবা কিন্তু এখন থানায়। আপনি যদি আমাদের সাহায্য না করেন, আমরা তাকে থানায় রাখতে বাধ্য হব সজল। যা ইচ্ছা করেন, আমার বাবার জন্যই আজকে এরকম হয়েছে। তিনি যদি মেনে নিতেন তাহলে এই ঘটনা ভিন্ন হতে পারত। সিদ্দিক সরকার চেঁচিয়ে উঠল, বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? নিজের বাবার সম্পর্কে এইসব কি কথা বলছিস? আমি রাখলাম। সাজু বলল, আমি যদি বলি আপনার জন্যই সবকিছু হয়েছে সজল সাহেব, আপনার স্ত্রীকে আপনি হত্যা করেছেন, কিন্তু লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার সুযোগ পাননি, কারণ আফরিনের দুলাভাই তাজুল তখন কল দিচ্ছিল বারবার, আর আপনি আফরিনের মোবাইলের কল রিসিভ না করে একটা মেসেজ করেন। সেই মেসেজে তাজুলকে বাসায় আসতে বলেন। আপনার ধারণা ছিল তাজুল বাসায় এসে লাশ দেখবে, তারপর সব দোষ তার উপর পড়বে, ঠিক যেমনটা এখন সব দোষ তার উপর পড়েছে। আপনি রাস্তার পাগলদের মতো কথা বলছেন মিস্টার সাজু। আপনি যদি আমাকে পাগল মনে করেন তাহলে তো ভুল করবেন। সম্ভবত সেটাই মনে করেছেন, না হলে এভাবে কথা বলতে পারতেন না। কল কেটে গেলে সিদ্দিক সরকার অসহায় হয়ে তাকিয়ে রইল। সাজু ওসি সাহেবকে বলল, আফরিনের লাশের খবর কি? ওসি সাহেব বললেন, দুপুরের পরে আফরিনের মামা হাসপাতাল থেকে লাশ নিয়ে এসেছে। মিতু ও তার মা বাবা এখান থেকে সরাসরি গ্রামের বাড়িতে চলে গেছে। লাশের গ্রামের বাড়িতে দাফন করা হবে। তাদের গ্রামের বাড়ি কোথায়? মানিকগঞ্জে। কোথায় বললেন? মানিকগঞ্জ? হ্যাঁ। এইমাত্র সজল বলল সে মানিকগঞ্জ আছে, তার মানে সজল আফরিনের লাশ দাফন করতে মানিকগঞ্জে গেছে। তাই তো। ওসি সাহেব সজলের বাবার দিকে তাকিয়ে বললেন, আফরিনের লাশটা ঝোলানো হলে মনে হয় খুনির জন্য ভালো হতো। আত্মহত্যা ভেবে পোস্টমর্টম করে প্রেগনেন্সি ধরা পড়তো, সবাই ভাবতো অপবাদ থেকে বাঁচার জন্য আত্মহত্যা করেছে। কিন্তু এখন দেখুন কতজন ফেঁসে যাচ্ছে। এই জন্যই বলে সত্যি কখনো চাপা থাকে না। মাত্র 15 মিনিট আগে মাগরিবের আজান দেওয়া হয়েছে। সরকার বাড়ির ভেতর গেটের কাছে বসে বসে গল্প করছে রফিক ও সিদ্দিক সরকারের ড্রাইভার। সিদ্দিক সরকারের একটা গাড়ি আছে, সেই গাড়ির ড্রাইভার। দুজনের কেউ নামাজ পড়তে যায়নি। আফরিন হত্যার ঘটনা নিয়েই দুজনের সলা পরামর্শ চলছে। সরকার বাড়ির সামান্য দূরে মাস্ক পরে মাথায় হেলমেট দিয়ে দুটো লোক দাঁড়িয়ে আছে। তাদের একজনের হাতে একটা 4 হাত বা 5 ফিট লম্বা চিকন 10 mm রড। রডের এক প্রান্ত ওয়ার্কশপ থেকে মেশিনের সাহায্যে সুচালো করে নিয়ে আসা হয়েছে। যে দুজন দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজন বেশ মোটা আর দ্বিতীয়জন সুস্বাস্থ্যের অধিকারী। তাদের সঙ্গে একটা বাইক আছে। একজন বলল, আমি ডাক দিয়ে গেটের কাছে নিয়ে আসবো। কথা বলার মধ্যেই তুই কাজটা শেষ করবি, খবরদার মিস হয় না যেন। ঠিক আছে। শালাই হয়তো গেট খুলতে চাইবে না, তাই রড পুরে গরম করে নিয়ে এসেছি। 2 সেকেন্ডের মধ্যে এটা শরীরের এপাশ থেকে ওপাশে বের হয়ে যাবে। দুজন এগিয়ে গেল সরকার বাড়ির সামনে। দ্বিতীয় লোকটা বাইক থেকে নেমে গেল। তার হাতে সেই সুচালো রড। রডের প্রান্ত খুবই গরম। যে প্রান্ত হাত দিয়ে ধরেছে সেখানে মোটা কাপড় পেঁচিয়ে নিতে হয়েছে। অস্ত্র বা ছোট কিছু হলে কাজটা করা যেত না, কিন্তু রড দেখে রফিকের সন্দেহ হবে না, এটাই স্বাভাবিক। মোটা লোকটা বাইকে বসে রফিককে ডাক দিয়ে বলল, রফিক ভাই, এদিকে আসেন তো। রফিক গেট না খুলে গেটের একদম কাছে দাঁড়িয়ে বলল, কারা আপনারা? রড হাতে দ্বিতীয় লোকটা বলল, তোর জম আমরা, মখর বাচ্চা, তুই যার নুন খাইলি আজ তার বিরুদ্ধে পুলিশের কাছে সাক্ষী দিলি।
রফিক কিছু বলার আগেই দ্বিতীয় লোকটা তার হাতের রডটা গেটের গ্রিলের ফাঁক দিয়ে রফিকের পেটের খানিকটা উপর দিয়ে ঢুকিয়ে দিল। গরম ও ওয়ার্কশপ থেকে এক প্রান্ত সুচালো করে আনার কারণে সেকেন্ডের মধ্যে কাজ হয়ে গেল। শালা এবার কবরে গিয়ে সাক্ষী দিস। ভাগ্য ভালো যে যা যা দেখছে সবকিছু বলে নাই। যদি বাসার ভিতরে যা দেখেছে তাও বলে দিত তাহলে তো সব শেষ হয়ে যেত। রফিকের মর্মান্তিক চিৎকার আশেপাশের মানুষের কানে পৌঁছে গেল। দুই অজ্ঞাত হামলাকারী বাইক নিয়ে মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। মানিকগঞ্জের গ্রামের বাড়িতে আফরিনের লাশ নিয়ে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। মাগরিবের খানিকটা আগে তার জানাজা অনুষ্ঠিত হয়। আফরিনের মেজো মামা নিজেই এক মসজিদের ইমাম, জানাজা তিনিই পড়াবেন। শেষ মুহূর্তের লাশ সামনে রেখে যখন আফরিনের মামা বললেন, আমার বোনের মেয়ের প্রতি কারো কোনো দাবি থাকলে এগুলো মাফ করে দিবেন। যদি কোনো দেনা পাওনা থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। সবাই আমার বোনের মেয়ের জন্য দোয়া করবেন। সেই মুহূর্তে 12 অথবা 13 বছরের একটা ছেলে মামার কাছে এসে ছোট্ট একটা কাগজ দিল। আফরিনের মামা সেই কাগজ খুলে দেখেন সেখানে লেখা আছে, এই মেয়েটা একটা বিশ্বাসঘাতক, আল্লাহ যেন ওকে কোনোদিন ক্ষমা না করে। তার মৃত্যুর কারণ ছিল বিশ্বাসঘাতকতা করা। আফরিনের লাশ দাফন হয়ে গেল। সে ছোট্ট ছেলেটার দেওয়া কাগজটির কথা পরিবারের কিছু ব্যক্তি ছাড়া আর কেউ জানে না। রাত 10টার দিকে মিতু সাজুর কাছে কল দিয়ে কাগজের কথা বলে। আফরিনের উপর প্রতিশোধ নিতে গিয়ে কেউ হয়তো তাকে খুন করেছে। সিদ্দিক সরকারকে থানা থেকে আর বের হতে দেননি। উত্তরমহল থেকে আদেশ দেওয়ার জন্য তাকে থানাতেই আটকে রাখা হয়। সাজু যখন রফিকের বলা কথাগুলো সিদ্দিক সরকারের কাছে বলেছে, তারপর থেকে সিদ্দিক সরকার সাজু ও ওসি সাহেবের সামনেই ছিল। এর মধ্যে সে শুধু তার ছেলে সজলের সঙ্গে কথা বলেছে, তাও যতটুকু কথা হয়েছে ততটুকুর মধ্যে রফিকের বিষয়ে কোনো কথা হয়নি। মাগরিবের কিছুক্ষণ আগে সাজু যখন থানা থেকে বের হয়ে আসে তখন সিদ্দিক সরকার হাজতে। তার মোবাইল, মানিব্যাগ, যাবতীয় সবকিছু পুলিশ জমা নিয়ে রেখেছে। সুতরাং বাহিরের কেউ রফিক যে সাজুর কাছে সরকার সাহেবের কথা বলেছে সেটা জানলো কিভাবে? রফিক এখনো বেঁচে আছে, তবে ডাক্তার সাহেব বলেছেন অবস্থা খুবই খারাপ। সচরাচর এরকম আহত বলে বেঁচে থাকার কোনো সম্ভাবনা আর থাকে না। রড পুড়ে গরম ছিল, তাই আঘাত মারাত্মক রূপ ধারণ করে। ডিবি অফিসার হাসান আলী নিজেও এসেছেন হাসপাতালে। সে এসেছে সাজুর রাগারাগির জন্য। সাজু তাকে বলল, ভাই রফিকের কাছ থেকে অনেক কিছু জানতে হবে, ওর সঙ্গে কথা বলতে হবে। ডাক্তারকে একটু বলেন না যদি কথা বলার ব্যবস্থা করতে পারে। সেটা তো সম্ভব না সাজু, রফিকের অবস্থা খুব খারাপ। এ মতাবস্থায় সে কিভাবে কথার জবাব দেবে বলতো? ভাই ড্রাইভারের কথা অনুযায়ী আক্রমণকারী দুজনেই যাবার সময় বারবার নেমো খারাম বলে গালি দিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা ওদের একটা পরিকল্পনা। কিরকম? দেখুন, প্রথমত আমরা সিদ্দিক সরকারকে বাইরে কারোর সঙ্গে যোগাযোগ করতে দেইনি, আর দ্বিতীয়ত সিদ্দিক সরকারের লোক যদি আক্রমণ করে থাকে তাহলে কোনোদিনই তার নাম বলে যাবে না। হ্যাঁ সেটা ঠিক, কেউ নিজের পরিচয় এভাবে দিতে বলবে না। এটা পরিকল্পনা ছিল, তাই হামলাকারীরা ইচ্ছে করে ওসব বলে গেছে। আমরা যেন পুরোপুরি বাড়িওয়ালাকে সন্দেহ করি। মূলত এখানে এমন কেউ রফিককে মারার চেষ্টা করেছে যারা সিদ্দিক সরকারকে ফাঁসাতে চায়। তুমি কি রফিককে সন্দেহ করছো? হ্যাঁ ভাই, তাকে দিয়ে কাজটা করানো হয়েছে বলে আমার ধারণা। এখন রফিককে সরিয়ে দিয়ে তারা এক ঢিলে দুই পাখি শিকার করবে। প্রথমত রফিক সাক্ষী হিসেবে থাকবে না, দ্বিতীয়ত সিদ্দিক সরকারকে ফাঁসানো যাবে। কিন্তু রফিক? আমি তখন আপনাকে বারবার বলেছিলাম যে স্যারের কাছে সিদ্দিক সরকারের বিরুদ্ধে রফিকের বলা কথাগুলো বলতে হবে না। আপনার জন্য স্যারকে বলে সবকিছু এলোমেলো হয়ে গেল। তোমার কি ধারণা যে ওগুলো স্যারের কাছে বলার কারণে রফিককে আক্রমণ করা হয়েছে? কিছুটা তাই। এজন্য আমি চাকরি করতে চাই না। কিছু হলেই উপর থেকে হুকুম আসে, তাদের হুকুম মানতে গিয়ে কাজের 12টা বেজে যায়। এই মামলা শেষ হলে আমি চাকরি ছেড়ে দেব। নিজের মতো করে পারলে করব, না হলে নাই। মাথা গরম না করে আগে ওই হামলাকারীদের খুঁজে বের করতে হবে। তাদের ধরতে পারলে আমরা আসল অপরাধীর কাছে পৌঁছে যাব। সাজু হাসপাতালে অপেক্ষা করতে লাগলো। হাসান আলী তাকে বাসায় নিয়ে যেতে চাইলো, কিন্তু সাজু রাজি হলো না। বাধ্য হয়ে হাসান নিজেও থেকে গেল। সাজুর একটাই কথা, সে রফিকের সঙ্গে কথা বলতে চায়। রাত 12টার দিকে রফিক আবল তাবল বলা শুরু করে। মনে হচ্ছিল দুনিয়ার কোনো খেয়াল তার মগজে নেই।
তবে মাঝে মাঝে ডাক্তারের কিছু কথার জবাব সুন্দর করে দিচ্ছে। হঠাৎ করে সে সাজুর কথা জিজ্ঞেস করলো। সাজুর সঙ্গে কথা বলার জন্য অস্থির হয়ে গেল, কিন্তু ডাক্তার রাজি হচ্ছিল না। রফিকের কথা বাহিরে জানানো হলো। ডাক্তারের নিষেধ অমান্য করে সাজু জোর করে রফিকের কাছে গেল। ডিবি হাসান আলী ভাই পাশেই দাঁড়িয়ে রইলেন। সাজু বলল, রফিক ভাই, আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে, একটু মনোযোগ দেন। রফিক 2 মিনিটের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর কণ্ঠে পরিবর্তন এনে বলল, স্যার, আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। বেশি লোভ করতে গিয়ে আজ মরণের দরজার কাছে চলে এসেছি, আমাকে মাফ করে দিবেন। রফিক ভাই, বিকেলে আপনি সিদ্দিক সরকারের কথা আমাকে বলার আগে বা পরে অন্য কাউকে হয়তো বলেছেন। আপনার আর সিদ্দিক সাহেবের সেই কথা আপনি আমি ছাড়া আরো কেউ জানে? তিনি কে? স্যার, আমি চিনি না তাকে। তার কাছ থেকে শুধু টাকা নিতাম আর তার কথা শুনতাম। তার সঙ্গে আপনার যোগাযোগ হতো কিভাবে? সবসময় মোবাইলে কথা হতো। 2 বার শুধু দেখা হয়েছে আমাদের। আফরিনকে আপনি হত্যা করেছেন, তাই না? হ্যাঁ স্যার, টাকার লোভ করেছি। ছোটবেলা থেকে কষ্ট করতে করতে বড় হয়েছি। একটা মেয়ে খুন করতে পারলে ওরা বলেছিল আমাকে বিদেশে পাঠিয়ে দিবে। টাকার কষ্ট চলে যাবে, আবার পুলিশও খুঁজে পাবে না, কিন্তু আমার জীবন শেষ করে দিল স্যার। কতদিন আগে থেকে তাদের সঙ্গে যোগাযোগ হতো বলেন তো? 2 মাস আগে থেকে। ওদের সঙ্গে কথা বলতেন কার মোবাইল দিয়ে? আপনার মোবাইল দিয়ে নাকি আলাদা কোনো মোবাইল তারা দিয়েছে? আমি যে ঘরে থাকি সেই ঘরে আমার খাটের নিচে একটা বাক্সের মধ্যে মোবাইল আছে। সেই মোবাইল দিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। সেদিন কি হয়েছিল বলেন তো? আফরিন আপা বাসায় আসার সময় আমি তাদের কল দিয়ে জানিয়ে দিলাম। তারা আমাকে বললেন সুযোগ পেলে যেন আফাকে মেরে ফেলি। আমি সারাক্ষণ সুযোগ খুঁজতে থাকি। এক ফাঁকে সুযোগ করে বাসায় গিয়ে কলিং বেল চাপ দিতেই হাফা দরজা খুলে দেয়। অজ্ঞান করার স্প্রে ছিল আমার কাছে। আমি তাকে বললাম যে দক্ষিণ পাশের রুমের জানালার কাছে একটা পাইপ আছে, সেটা চেক করব। হাফা আমাকে সেই রুমে নিয়ে গেল। আমি রুমের মধ্যে গিয়ে আফার মুখে স্প্রে করে দিলাম। যখন তিনি অজ্ঞান হয়ে গেল তখন তার ওড়না দিয়ে তাকে বিছানায় ফেলে ফাঁস দিলাম। রফিক হাঁপাচ্ছে, তার প্রচুর কষ্ট হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এখনো আসল অপরাধীর পরিচয় নিশ্চিত হয়নি। একটু সামলে নিয়ে রফিক বলল, আমি আমার পাপের শাস্তি দুনিয়া থেকে হাতে হাতে নিয়ে যাচ্ছি স্যার। তবে বিশ্বাস করেন, আমি ওই লোককে চিনি না। টাকার জন্য কাজ করছি স্যার, আমাকে মাফ করে দিন। সাজু কিছু না বলে চুপচাপ বসে রইল। তারপর রফিকের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মিনিট খানিক পরে নিজেকে সামলে নিয়ে রফিক বলল, বিকালে আমাদের বাড়ির মালিক যখন আমায় ডেকে নিয়ে তার কথা বলতে নিষেধ করেছে, তখন আমার মাথায় বুদ্ধি আসে। এমনিতেই তো আপনারা তাকে সন্দেহ করছিলেন, তাই তার বিরুদ্ধে কথা বলে আরো শক্ত সন্দেহ সৃষ্টি করি। তারপর আমি ওই লোককে কল দিয়ে বলি যে আপনার কাছে এসব বলছি। হাসান আলী পাশ থেকে বলল, তারপর তারাই তোমাকে খুন করতে লোক পাঠিয়েছে, আর যাদের পাঠিয়েছে তাদের শিখিয়ে দিয়েছে যেন বাড়িওয়ালার কথা বলা হয়। রফিক বলল, আমি জানতাম তারা আসবে। সাজুক অবাক হয়ে বলল, মানে? আমাকে বলা হয়েছিল আমার উপর থেকে পুরোপুরি সন্দেহ দূর করতে হবে, আর সেজন্য 2 জন লোক এসে আমাকে ছুরি দিয়ে আঘাত করবে। আমি সামান্য আঘাত হয়ে গেলে সম্পূর্ণ দোষ বাড়িওয়ালার উপর পড়বে। আপনি কি ইচ্ছে করে ড্রাইভার নিয়ে অপেক্ষা করেছিলেন যেন তাদের বলা কথা শুনে ড্রাইভার সাক্ষী দিতে পারে? হ্যাঁ, কিন্তু ওরা আমাকে জানে মেরে ফেলবে, আমি ভাবি নাই। রফিক আরো অস্থির হয়ে গেল। ডাক্তার এসে তাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। সাজু ও হাসান আলী বারান্দায় এসে দাঁড়িয়ে রইল। দুজনেই চিন্তিত, কে হতে পারে সেই ব্যক্তি। হাসান আলী বলল, তাহলে আফরিনের লাশ দাফনের সময় ওই অজ্ঞাত ব্যক্তি বিশ্বাসঘাতকতা করার কাগজটা লিখে পাঠিয়েছে। হ্যাঁ ভাই, এখন আমাদের খুঁজে বের করতে হবে আফরিন কার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করেছে। ওই নাম্বারটা আরেকবার কল দাও, যে নাম্বারে আফরিন কথা বলে বিকেলে বিএফসিতে দেখা করতে চাইল। যে মেয়ে মেসেজ দিয়ে সবকিছু ঠিকঠাক করতে বলল, আমার মনে হয় সেই মেয়ে সবকিছু জানে। অন্তত ঝামেলার কথা জানবে নিশ্চয়ই, কারণ সে যে মেসেজ দিয়েছে সেখানে এরকম কিছু ইঙ্গিত পাওয়া গেছে। একটা অনুরোধ করি হাসান ভাই। হ্যাঁ করো। এসব কথা স্যারকে আপাতত বলবেন না। স্যার তখন দেখবেন আরেক হুকুম জারি করবে। রফিক যে খুনের কথা স্বীকার করেছে আর আমরা যে অজ্ঞাত তাদের অনুসন্ধান শুরু করব সে কথা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। কিন্তু স্যার তো বারবার কল দিচ্ছে। আপনাকে অনুরোধ করছি প্লিজ ভাই, না হলে আমি এখান থেকেই বাসায় চলে যাব। ঠিক আছে, বলবো না। মেলা মেলা ধন্যবাদ। রফিক মারা গেল ভোরবেলা, ফজরের আজানের একটু পরে। সাজু হাসপাতালেই ছিল। ডাক্তার এসে রফিকের মৃত্যুর কথা নিশ্চিত করেন। লাশ পোস্টমর্টম করতে হবে। রাতে অনেকবার সেই নাম্বারে কল দিয়েও কোনো লাভ হলো না, নাম্বার বন্ধ ছিল। সকালবেলা হাসপাতাল থেকে বের হয়ে সাজু আবার সেই নাম্বারে কল দিলেন। 2 বার রিং বাজতেই কল রিসিভ করলো একটা মেয়ে। সাজু নিজের পরিচয় দিয়ে বলল,
গতকাল থেকে কল দিচ্ছি আপনাকে। আমি পরশু রাত থেকে অসুস্থ, তাই মোবাইল থেকে দূরে ছিলাম। বারবার অনেকে কল দিচ্ছে, তাই মা মোবাইল বন্ধ করে রেখেছিল। আপনার নাম কি? শারমিন চৌধুরী। আফরিন নামে কাউকে চিনেন আপনি? জি, আমার বান্ধবী। সে খুন হয়েছে সেটা তো নিশ্চয়ই জানেন। হ্যাঁ জানি, আর এরকম কিছু হতে পারে সেটাও আমি জানতাম। এমনকি আফরিন নিজেও কিছু একটা বুঝতে পেরেছে, কিন্তু পাত্তা দিত না। সেদিন আমাদের দেখা করার কথা ছিল, কিন্তু আমার হঠাৎ করে হার্টের ব্যথাটা বাড়তে থাকে। এরপর আবার জ্বর এসেছে, তাই পুলিশের কাছে গিয়ে যোগাযোগ করতে পারিনি। আমরা কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি? যদি আপনার ঠিকানাটা বলতেন। 3 নম্বর সেক্টরের 9 নম্বর রোডে চলে আসুন। আদনানকে রাতেই বাসায় পাঠিয়ে দিয়েছে সাজু। হাসপাতালের সামনে থেকে নাস্তা করে বাইক নিয়ে তারা শারমিনের বাসায় রওনা দিল। সাজুবাই ও হাসান আলী দুজনেই শারমিনের সামনে মুখোমুখি বসে আছে। শারমিন যে সত্যি সত্যি অসুস্থ সেটা তার চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছে। সাজু বলল, বলেন তো আফরিনের সঙ্গে কার সমস্যা ছিল? সাথীর সঙ্গেও একটা অপরাধ করেছিল। সাথীকে? আমাদের একটা বান্ধবী ছিল। এখন নেই? না, নেই। 2 বছর আগে সে আত্মহত্যা করে মারা গেছে। সাথী কি তাহলে আফরিনের কারণে আত্মহত্যা করেছে? মানে এরকম কিছু? সাথী যথেষ্ট সুন্দর ছিল, তবে খুব লাজুক ও ভীতু টাইপের। পড়াশোনায় অনেক মেধাবী। আচ্ছা, তারপর? আমাদের একটা বন্ধু শাকিল সাথীকে অনেক পছন্দ করত। শাকিল ছিল বড় লোকের সন্তান, কিন্তু সাথী তাকে অবহেলা করত। কিন্তু শাকিল তবুও তার পেছনে পেছনে ঘুরত। তখন কি আপনারা একসঙ্গে পড়াশোনা করেন সবাই? হ্যাঁ। ঠিক আছে, তারপর বলেন। একদিন পরে সাথীর জন্মদিন ছিল। শাকিল তখন আফরিনকে বলে যে সাথীর জন্মদিনে সে স্পেশাল একটা সারপ্রাইজ দেবে। সেজন্য আফরিনের সাহায্য চায় শাকিল। এটা কেমন সারপ্রাইজ? মিরপুরে শাকিলদের একটা বাসা আছে, সেখানে সে জন্মদিনের আয়োজন করবে। আফরিন যেন সাথীকে নিয়ে সেখানে যায়। শাকিল বলেছিল যে সাথীর জন্মদিনে যদি ভালো কিছু করতে পারে তাহলে হয়তো রাজি হতে পারে, তাই আফরিন রাজি হয়ে গেল। পরের দিন সাথীকে নিয়ে মিরপুরে চলে যায় আফরিন। আফরিনকে সাথী অনেক বিশ্বাস করত, তাই যেতে রাজি হয়ে যায়। আপনি জাননি? না, আমাকে বলে নাই কিছু। আমি তখন মা বাবার সঙ্গে কক্সবাজার ছিলাম। তারপর কি হলো? শাকিল মনে মনে এতটা খারাপ পরিকল্পনা করে রেখেছে, আফরিন যদি জানতো তাহলে আফরিন কোনোদিনও সেখানে যেত না। আফরিন ও সাথী সেই বাসায় যাবার পরে শাকিল যখন সামনে আসে তখন সাথী অবাক হয়ে যায়। আফরিন তাকে অভয় দিয়ে শান্ত থাকতে বলে। এরপর নাস্তার ব্যবস্থা করে শাকিল। শুরুতেই সে এতটা ভালো ব্যবহার করে যা দেখে আফরিন ভেবেছিল সত্যি সত্যি শাকিল সবকিছু সাথীকে খুশি করার জন্য করছে। জন্মদিনের সকল আয়োজন ছিল বেশ চমৎকার, কিন্তু কোন খাবারের মধ্যে যে অচেতন করা ঔষধ ছিল দুজনে কেউ জানে না। আফরিন বলেছিল সে যখন চোখ মেলে তাকায় তখন সে সোফায় শুয়ে আছে। এরপর পাশের রুমে গিয়ে সাথীকে বিছানায় বিবস্ত্র অবস্থায় চাদর দিয়ে জড়ানো দেখতে পায়। আফরিন চাদর সরিয়ে সাথীর সঙ্গে কি কি হতে পারে সব বুঝে যায়। সে মোবাইল বের করে শাকিলের কাছে কল করে। শাকিল বলে যে সে নাকি ফ্ল্যাটে নেই। আফরিন যেন সাথীকে নিয়ে বাসায় চলে যায়, আর এসব কথা কাউকে জানালে সাথী অচেতন অবস্থায় উলঙ্গ ছবি অনলাইনে ছড়িয়ে দেবে। ঘটনার পরে সাথী একদিন মাত্র ঢাকায় ছিল, তারপর সে চলে যায় গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে যাবার 4 দিন পরে আমরা জানতে পারি যে সাথী আত্মহত্যা করেছে। সাথী আর কাজিন এসে ঢাকা থেকে ওর যাবতীয় জিনিসপত্র নিয়ে চলে গেল। আফরিন মানসিকভাবে ভেঙে পড়ে খুব। সাথীর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে সবসময়, কিন্তু আফসোস করে তো লাভ নেই। পৃথিবী থেকে একবার যে চলে যায় সে তো আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসে না। সেজন্য মানুষের সঙ্গে মান অভিমান হলে বিদায় নেবার আগে সবকিছু ঠিকঠাক করা উচিত। কে পৃথিবীকে বিদায় বলে সবকিছু স্মৃতি করে চলে যাবে কে জানে। 2 বছর আগের ঘটনা নিয়ে নতুন করে কবে থেকে ঝামেলা হয়েছে? আর আপনার বন্ধু সেই শাকিল কোথায়? শাকিল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে 3 মাস আগে। তবে আমার আর আফরিনের ধারণা যে শাকিলকেও পরিকল্পনা করে খুন করা হয়েছে, শুধু নাম দেওয়া হয়েছে অ্যাক্সিডেন্ট। সাথীর গ্রামের বাড়ি কোথায়? কুষ্টিয়ার মিরপুরে। ওর পরিবারে কে কে আছে? আমি জানি না। মাস 3 আগে একদিন আফরিনের কাছে একটা কল আসে। কলকারী জানায় যে সাথী নাকি তার বাড়িতে একটা ডায়েরিতে সেদিনের সেই ঘটনা লিখে গেছে, আর সেখানে বিশ্বাসঘাতক হিসেবে আফরিনের নাম লিখে গেছে সাথী। আফরিন বারবার বোঝাতে চেষ্টা করে যে সে ইচ্ছে করে কিছু করেনি, কারণ সে জানতো না এরকম একটা ঘটনা হবে। কিন্তু সেই অজ্ঞাত ব্যক্তি সেসব বিশ্বাস করে না। সপ্তাহে 2-3 বার কল দিয়ে শুধু মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিত। আফরিন বিরক্ত হতো, তারপর পুরাতন নাম্বার পরিবর্তন করে, কিন্তু নতুন সিমে আবার কল আসে। সাথীর ফেসবুক আইডি ছিল, আর সেটা কি এখনো আছে? হ্যাঁ, আছে। একটু মোবাইল বের করে ফেসবুকে লগ ইন করুন তো। আর সাথী কি তার নিজের ছবি ফেসবুকে পোস্ট করতো? হ্যাঁ, পোস্ট করতো। ঠিক আছে, বের করেন।
ওসি সাহেবকে সঙ্গে নিয়ে সাজু ও ডিবি হাসান আলী সরকার বাড়িতে প্রবেশ করলো। তাজুল সাহেবের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের শাহানা আক্তার গতকাল রাতে সিলেট থেকে এসেছে। আজকে তার অফিসে যেতে হবে না, কারণ সে কদিন ধরে সিলেটে অফিসিয়াল কাজ করেছে। যে কজন সিলেট থেকে এসেছে সবার আজকে ছুটি। দারোয়ানের রুম থেকে তার সে লুকিয়ে রাখা মোবাইল হাতে নিয়ে সাজু বসে আছে। ওসি সাহেব বসে আছে তাদের পাশে। তাদের সামনে অস্বস্তি নিয়ে বসে আছে শাহানা আক্তার। আফরিনের হত্যাকাণ্ডের সময় সে ঢাকায় ছিল না, তবুও কেন পুলিশ তার সঙ্গে কথা বলতে এসেছে? ওসি সাহেব বললেন, কেমন আছেন? জি ভালো। শাহানার শুকনো উত্তর, আর দুদিন পর তো আপনার ছোট বোনের সাথীর জন্মদিন, তা মৃত বোনের জন্মদিনে কোনো আয়োজন করবেন না? আমার বোনের কথা আপনি জানেন কিভাবে? আমরা আরো অনেক কিছু জানি। আপনার বোনের মৃত্যুর জন্য দায়ী দুজনকেই তো পৃথিবী থেকে সরিয়ে দিলেন। এবার নিশ্চয়ই মনে তৃপ্তি পেয়েছেন। শাহানা বিব্রত হয়ে গেল, কি জবাব দিবে সেগুলো খুঁজে পাচ্ছে না। ওসি সাহেব মুখে গম্ভীরতা বজায় রেখে বললেন, অনেক প্ল্যান করেছিলেন, কিন্তু চমৎকার। কিসের প্ল্যান? সাজু বলল, বোনের মৃত্যুর 2 বছর পরে লেখা ডায়েরি পড়ে বোনের মৃত্যুর জন্য দায়ী মানুষকে খুন করার পরিকল্পনা। আশ্চর্য, আমি কেন খুন করব? আপনি তো করেননি, করিয়েছেন। আফরিনের সে বান্ধবীর কাছে সাথীর ফেসবুক আইডিতে সাথী ও তার বোন শাহানার কিছু ছবি পাওয়া যায়। যেহেতু সাজু শাহানাকে আগে দেখে নাই, তাই নিশ্চিত হতে পারেনি, কিন্তু প্রতিটি ছবিতে নামের একটা আইডি ট্যাগ করা হয়েছে। তামান্না ও দারোয়ান বলেছিল সিলেটে যিনি গিয়েছে তার নাম শাহানা। আরো নিশ্চিত হবার জন্য মিতুর কাছে কল দিয়ে শাহানার একটা ছবি পাঠানো হয়। মিতু তখন নিশ্চিত করে এটাই তাদের পাশের ফ্ল্যাটে থাকা শাহানা আক্তার। তারপরে সবাই মিলে চলে এসেছে সরকার বাড়িতে। বুদ্ধিমতী শাহানা ভেবেছিল রফিক মারা গেছে, সুতরাং সে বিপদমুক্ত হয়ে গেছে। পুলিশের আগমন দেখে অবাক হলেও সে বুঝতে পারেনি এরা সবকিছু জেনে গেছে। সাজু বলল, রফিক গতকাল রাতে সবকিছু বলে গেছে আমাকে। আপনি যতবারই না না বলেন তাতে কিছু পরিবর্তন হবে না, শুধু সময় পরিবর্তন হয়ে যাবে, কারণ সময় বসে থাকে না। ওসি সাহেব বললেন, আমি জানি আপনার বোন এভাবে মারা গেছে বলে আপনার মনের অবস্থা ভালো ছিল না, কিন্তু তাই বলে এইভাবে নিজের হাতে প্রতিশোধ কেন নিতে হবে? আপনার বোনের সেই ডায়েরি পুলিশের কাছে দিতেন, তারা না হয় সেগুলো দেখে অপরাধীর শাস্তির ব্যবস্থা করত। শাহানা রেগে যায়, কিসের পুলিশ? আর ভালো করে জানা আছে এদেশে কিভাবে বিচার সম্পন্ন হয়। আইনের আশ্রয় নিতে গিয়ে নিজেকে হাসির পাত্রে বানাতে চাইনি। আপনার বাকি সহযোগীরা সবাই কোথায়? তাদের ঠিকানা দিন, অথবা তাদের আত্মসমর্পণ করতে বলেন। আমি তাদের চিনি না। কেন? তাদের সঙ্গে সবকিছু নিয়ে আলোচনা কি করত? আছে একজন, তিনি আমার কাজ ভালোভাবে করে দিয়েছেন, তাই আমি তার নাম বলতে পারবো না। ওসি সাহেব বললেন, আদালত থেকে রিমান্ড মঞ্জুর করলে তখন ঠিকই বলবেন। শাহানা চুপ করে রইল। নিজের জীবনটা শেষ হয়ে গেল এখানেই। ভবিষ্যতে কি হবে তার আর কোনো নিশ্চয়তা নেই। সাজু বলল, আফরিনকে মারার জন্য আপনি এই বাসায় 3 মাস আগে ভাড়ায় উঠেছেন, তাই না? তারপর গরিব দারোয়ানের দারিদ্রতার সুযোগ নিয়ে তাকে লোভ দিয়েছেন। শাহানার চোখ দিয়ে পানি পড়ছে। ওসি সাহেব আরো কিছু প্রশ্ন করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। শাহানা কোনো প্রশ্নের উত্তর দেয়নি। অবশেষে শাহানাকে নিয়ে ওসি সাহেব থানায় চলে গেল। সাজু ও হাসান আলী বাইক নিয়ে চলে এলেন মিরপুরে হাসান সাহেবের বাসায়। গোসল করে খেয়ে সাজু লম্বা এক ঘুম দিল। ঘুম যখন ভাঙলো তখন মাগরিব হয়ে গেছে। ঘুমের আগে মোবাইল সাইলেন্ট করেছিল। একটা নাম্বার থেকে 37টা মিস কল এসেছে। একই নাম্বার দিয়ে একটা মেসেজ দিয়েছে সেই ব্যক্তি, আপনার হিসেবের খাতাটা তোলা রইল, সময় হলে সুদ সমেত ফিরিয়ে দেব। খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে আমার দেখা হবে। শাহানা আপু, বোনের হত্যার প্রতিশোধের সবটা আমি করেছি। সাজুর সঙ্গে সঙ্গে 2-3 জনের কাছে টিটিআই সম্পর্কে জিজ্ঞেস করে। তারা জানায় টিটিআই মানে তামান্না তারিন ইফরা সাম্প্রতিককালের একটা লেডি কন্ট্যাক্ট কিলার। তার বিষয়ে বেশ কিছু গুঞ্জন শোনা গেলেও সে এখনো পুলিশের কাছে ধরা পড়েনি।